রাজনীতিতে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, আর আমার তো তখন কোনো অ্যাফিলিয়েশন নেই যে আমি তৃণমূল বা বিজেপি কোনো আদর্শ থেকে যাব, এসব তো ছিল না। আমি তো আরএসএস করে আসিনি, আমি এসেছি সম্পূর্ণভাবে কাজ করার জন্য, কিন্তু আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে ঠিক দেখি না। আগের দলটা ছেড়েছি অত্যন্ত রাগে। আমাকে বিনা কারণে আপনি ছেড়ে ফেলবেন কেন? আমি দারুণ পারফর্ম করব, আমি এবারে ভোটে দাঁড়াতেই চাইনি। যে বাঙালি পার্টিটা জন্ম দিল, আপনি একজনকেও ভরসা করতে পারলেন না। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঝালমুড়িও খেয়েছি, দিদির সঙ্গে মিটিং করেছি। আসানসোলের কথা মনে পড়ে? তোমাকে তোমার বউয়ের সঙ্গে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, আমাকে আমার ওয়াইফের সাথে থাকতে হয়। এমএলএ আর গায়ক দুটোই প্রিপেড। ওদিকে অনেক ডাকনাম ছিল, এদিকে অনেক ডাকনাম হতো, আর আমি আমার কাজটা করছি। বিজেপিতেও গুড পলিটিশিয়ান ব্যাড পলিটিশিয়ান আছে, আমাদের দলেও আছে। এই দাঙ্গাবাজ কমিউনাল এসব শুনে 30% মানুষ তো এমনিতেই আমার থেকে সরে গেছিল। মোদিজি আমার বিদেশ যাত্রা বা গান গাওয়াটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন, সেটা ওনার অর্ডার আমাকে মানতে হয়েছিল। দিদি আমায় কমপ্লিট ফ্রিডম দিয়েছে যে তুমি যদি গান গাও তুমি খুব আনন্দে থাকবে, তুমি যদি আনন্দে থাকো তোমার কাজটাও ভালো হবে। নাড্ডাজি খুব ভালো বলতেন যে জুতোর যেখানটা হার্ট করছে সেটা কারোকে বলবে না। তুমি যে দলটায় গেলে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দুর্নীতি। 25 জন বিজেপিতে নেতামন্ত্রী আছেন যাদের বিরুদ্ধে চার্জশিটেড মামলা আছে। প্রত্যেকটি দলেই নেতা মন্ত্রী থাকেন যারা অসৎ কাজ করেন। আমি তো বরঞ্চ বলবো তৃণমূলের অনেকটা বরঞ্চ উনি সাফ করে দিয়েছিলেন। পলিটিক্সে যত পলিটিক্স আছে না, বলিউডে তার থেকে পলিটিক্স বেশি। এটা তুমি এডিট করে দেবে হয়তো, যদি রাখো আমি দেখবো, তাহলে এটাই পুরো থাকবে। সাংবাদিকতা ব্যাপারটা তো খারাপ নয়, ভালো সাংবাদিক খারাপ সাংবাদিক। 10 বছর বাদে আমি পলিটিক্সে ফিরতে পারি, কিন্তু 10 বছর বাদে কিন্তু আমি সঙ্গীতে ফিরতে পারবো না। বুন্দ বুন্দ সে সাগর বানতি, এক একটা করে সিট জিতে দেবে তবেই তো একজন প্রধানমন্ত্রী হবে। তাদেরকে অনেক সময় দেখে উনি চিনতেই পারেন না। একটা বাঙালিকে ক্যাবিনেট মিনিস্টার করেছে। আই লস রেসপেক্ট অন দি বসেস অফ দ্য পার্টি। বিজেপির যারা জেতে মানুষের ভোটে তারা বলে সেন্টার থেকে 1 পয়সা আসতে দেবো না, আটকে দেবো। প্রধানমন্ত্রীর সামনে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে? নিশ্চয়ই করবো, ওয়াই নট। টু বি হার্ড ইউ ডোন্ট নিড টু শাউট। যে পাড়াতে যাদের জন্যে তুমি অনেকটা কাজ করলে আর রাজনীতির ঊর্ধ্বে ওঠে, তাদেরও একটু চক্ষু লজ্জা নেই। ধরো শুভেন্দু অধিকারী আমি বলছি, তুমি যখন সনাতন প্রহরী বলছো তখন তুমি বোঝাই যাচ্ছে তুমি বাঁশ শাবল বর্ষা নিয়ে তুমি ওয়েট করছো। সনাতন ধর্মের বাইরে কিছু হলেই তুমি বর্ষা নিয়ে অ্যাটাক করবে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া, আমার মনে হয় না তো আমাদের অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু এইসবের মধ্যে যায় না। TCS 50,000 কর্মী পশ্চিমবঙ্গে কাজ করছে, যাকে ধরবার না খ্যাঁক করে ধরেছি। আমি 3 বছর হলো একটা পার্টিতে এসেছি, আমি কখনো বলতে পারি যে আমাকে রাজ্যসভার সিট দিন? গরুর দুধে সোনা পেয়ে যাবে। দিলীপ দাকে মিস করো? ছেড়ে দাও। অরিজিৎ সিং মনে করেছে যে ও এখন একটা ব্রেক নিতে চায়। একটা ইন্টেলিজেন্ট আর্টিস্ট কী করে, কী সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে, সেটাকে ধৈর্য ধরতে হবে। তো সচ ঘটে বা বাড়ে তো সচ না রে, অর্থাৎ যেটা সত্যি সেটা ওইটুকুনি। বৃহস্পতির সূর্যের চারদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে প্রায় 12 বছর সময় লাগে। সাধারণত এই 12 বছরকেই আধ্যাত্মিক জগতে এক যুগ বলা হয়। আজকের অতিথি তার রাজনৈতিক জীবনে এই প্রথম বৃত্ত সম্পূর্ণ করে বর্তমানে সংসদের উচ্চকক্ষের সদস্য। তবে যার হাত ধরে রাজনীতিতে আসা সে এখন প্রতিপক্ষ। যদিও রাজনীতির থেকেও আরও বড় পরিধির বৃত্তে তার পরিচিতি বিশ্বজোড়া। বিগত প্রায় 32 বছর ধরে বাংলা, হিন্দি, ওড়িয়া সহ 11টা ভাষায় শতাধিক গানের রেকর্ডধারক আজ পুরো দস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাকে ব্রাত্য রাখার অভিযোগ তুলে এক লহমায় যে কেন্দ্রের শাসক দলের সাংসদ পদ ছেড়ে বেরিয়ে আসতে পারেন, উন্নয়নের স্বার্থে কারো অনুমতি ছাড়াই রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন, ইনফরমেশন টেকনোলজির মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলাতে পারেন, আবার পার্টির নির্দেশে ভোটে জিতে সুব্রত মুখোপাধ্যায়ের মতো স্টলওয়ার্ট রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক সাকসেসর হতে পারেন, সেই বাবুল সুপ্রিয় আজ আমাদের B1 পডকাস্টের অতিথি। বাবুলদার এই 12 বছরের রাজনৈতিক জীবনের শুরু থেকে আমি বাবুলদার সঙ্গে অনেক অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। সেই সব নিয়েই কথা বলবো, অকপট, আনস্ক্রিপ্টেড। তবে পডকাস্ট শুরু হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বাবুলদা, B1 পডকাস্টে তোমাকে স্বাগত। ফ্যান্টাস্টিক। তুমি যে দুটো জিনিস বললে, এই ইনফরমেশনগুলো যেমন সুন্দর, এর মধ্যে কয়েকটা ভুল আছে। আমার এই যে তুমি যে দুটো জিনিস বললে, এটা B1 তো, আমার একটা B2 আছে, বাবুল 1 বাবুল 2। সেটা কয়েনের দুটো সাইড। তো তোমার ইন্টারভিউটা আমার কাছে B1 আর B2, কারণ তুমি দুটো নিয়ে প্রশ্ন করো, আমি বুঝতে পেরেছি। সেগুলো 11টা ভাষায় 13টা 14টা ভাষায় গান গেয়েছি, সেটা অনেকেই গেয়েছে, কাজে ওটা রেকর্ড আমি বলবো না। বাংলা, হিন্দি, ওড়িয়া বাদ দিয়ে 11টা ভাষা, প্রায় 14টা। অহমিয়া ওড়িয়াটা একটু বেশি গেয়েছি। হ্যাঁ, তো ইনফ্যাক্ট বাংলার উন্নয়নের স্বার্থে
এমপি পদ ছেড়ে দিয়েছি সেটাও অ্যাকচুয়ালি কারেক্ট নয়। ভেরি হ্যাপি দ্যাট ইউ সেড দ্যাট, বাট সেটাও কারেক্ট নয়, কারণ আমি আগের দলটা ছেড়েছি অত্যন্ত রাগে, বিতৃষ্ণায়, হতাশায়, এবং খানিকটা না, পুরোটাই পিঠে ছুরি মারার একটা হতাশা নিয়ে। বিকজ আমি পুরোটাই দিচ্ছিলাম সেখানে, একদম সুন্দর করে আমার আসানসোলের সংগঠন প্ল্যান করে নষ্ট করে দেওয়া, বা কন্টিনিউয়াসলি দিল্লির নেতাদের এনিওয়েজ যখন ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি, তখন এই সাহসটাও দেখাতে পেরেছিলাম যে যখন দল ছেড়েছি তখন এমপি পদটাও রাখবো না, সেটা মাঝপথে ছেড়ে দিয়েছি। দ্যাট ইজ আ বিগ থিং ফর মি। তারপরে একটা কি বলবো, একটা যে দলে অ্যাকনলেজমেন্ট নেই, হার্টলেসনেসটা বেশি, যেখানে কোনো মানুষকে নিজেরা ভেজিটেরিয়ান হয়ে অন্য মানুষের ওপর নন ভেজিটেরিয়ান নৃশংসভাবে ডিল করা হয়, সেখান থেকে আমি যেখানে এসেছি সেটা তো কমপ্লিটলি উইথ এফেকশন আমাকে দিদি ডেকেছেন, বলেছেন যে তুমি রিটায়ার্ড হার্ট হয়েও না, তুমি বাংলার জন্য কাজ করো। আর তার কয়েক মাস আগে আমার মা মারা গেছিলেন, তো বাবা তখনই 84, প্রায় 84, এখন ইজ 88, ডুইং ভেরি ওয়েল। তো ওনার সমস্ত কাজিন যত মানুষ আছে সব কলকাতায়। তো বাবাকে দিল্লি, বা আমি তো ওখান থেকে বম্বেই চলে যাচ্ছিলাম, গাড়ির মুখ ঘুরে গেল, বিকজ হঠাৎ এই জিনিসটা ঘটলো বলে ডেরে গেল আমার বাড়িতে। তো ইট হ্যাপেন্ড। তো যদি তো বাবা কলকাতায় থাকলে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আমি কন্টিনিউয়াসলি যাতায়াত করেছি, কিন্তু বাবা গঙ্গার ধারে বাড়িতে বেশ সুন্দর সেটেল করে গেছে, সেটা ভাল লাগছে। আর দেখো, অনেকেই দল চেঞ্জ করা নিয়ে তো বলবে, কিন্তু আমি তো আরএসএস করে আসিনি, আমি এসেছি সম্পূর্ণভাবে কাজ করার জন্য। বিকজ আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে ঠিক দেখি না, একদমই দেখি না। তুমি পুরোদস্ত রাজনীতিবিদ বললে, বাট তুমি আমাকে দেখাও যে বিগত 4 বছরে, কেন বিগত 12 বছরে আমি রাজনৈতিক কোনো আড্ডাতে প্রেজেন্ট ছিলাম কিনা। একবার আমায় দেখাও যে কোথাও সন্ধ্যেবেলা রাজনৈতিক আড্ডা মানে সন্ধ্যেবেলা যেমন সবাই, অনেক রাজনীতিবিদরা বসে চাটা খান, গল্প করেন, নানা রকম খবরাখবর নিয়ে নেন। আমি সেটা খারাপ বলছি না, যারা রাজনীতিবিদ নিশ্চয়ই করা উচিত, হয়তো আমারও করা উচিত ছিল, কিন্তু আমি করিনি, কোনোদিনই করিনি। তুমি 12 বছরে দেখাও, বাড়িতে খাওয়া দাওয়ার জন্য লোক এসছে, হ্যাঁ, কিছু মানুষকে ডেকেছি, 2-1 জনকে ডেকেছি, সেখানে আমি একটু মাংস রান্না করতে ভালোবাসি, সেসব করেছি। দ্যাটস এ ভেরি ডিফারেন্ট থিং, গান বাজনা হয়েছে। কিন্তু আদারওয়াইজ তুমি যদি দেখো, তো আমি নিজেকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখতে চাই, জনপ্রতিনিধি। এবং যেহেতু মানুষের থেকে গানের জন্য ভালোবাসা পেয়েছি, therefore I have to be very careful যে কাজটা আমাকে গ্রাউন্ডে করে দেখাতে হবে। আর যদি নাও পারি কিছু করতে, তাহলে কেন পারলাম না, বা আমি যে চেষ্টা করেছি সেটা অন্তত যেন সিনসিয়ার হয়। এক্স্যাক্টলি সেটাই করেছি। একটা তুমি যেটা বললে, থ্যাংক ইউ সো মাচ। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঝালমুড়িও খেয়েছি, দিদির সঙ্গে মিটিং করেছি, ববিদা, অরূপদা, সবার সাথে কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করেছি, যাতে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা আমি প্রধানমন্ত্রীর কাছে হেঁটে গেছিলাম উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, প্রধান মিনিস্টারকে বলেছে প্লিজ আবার কথা বলতে দিন। আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ছিল তখন আমার। তো ইট হ্যাজ বিন ডান। ইস্ট মেট্রো সমস্ত এটা সেটা যত রকমের ছিল, পার্লামেন্টে 2টো ল চেঞ্জ হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রুট চেঞ্জই কত ছিল, যাই হোক, সেগুলো সব এভরিথিং ইজ ডকুমেন্টেড। বাট খুব ভালো লাগলো, আমি কাজটা করে দিতে পেরেছিলাম। প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করলেন। যদি উনি রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারতেন, তাহলে নিশ্চয়ই দিদিকে ইনভাইট হয়তো করেছিলেন, কিন্তু দিদি তো যাবেন না, কারণ যাবেন না, বা সেদিন হয়তো ছিলেন না, যে কোনো কারণেই হোক, ইনভিটেশনগুলো ঠিকঠাক আসে না, তো হয়তো উনি যাবেন না। কিন্তু যদি উনি এইটুকুনি বলার সাহস দেখাতে পারতেন যে আমার কাছে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট হেঁটে এসে, বাবুল বলেছিল আমি দিন, আমি ডেফিনেটলি করব। তারপরে কতবার আমাকে সুরেশ প্রভু, পীযূষ গোয়েল ওর ওখানে দৌড়োদৌড়ি করতে হয়েছে, ওদেরকে কতবার কলকাতায় নিয়ে দিয়ে আসতে হয়েছে, সেগুলো তো সব স্টেশনে ফলক লাগা আছে, যদিও সেগুলো দেখছি শুনছি সরিয়ে দিচ্ছে। তবে আসানসোলে আমি ব্রিজ, এগুলো সব যা বানিয়েছি, এভরিথিং ইজ অন গ্রাউন্ড। আসানসোলের কথা মনে পড়ে? ভীষণভাবে মনে পড়ে। যাই, শত্রুঘ্ন সিনহাজি কলকাতায় এলেই আমার সঙ্গে কথা হয়, মানে দেখা করি। উনি চাপ বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন, অনেক সময় দেখা না করতে পারলেও আমি তো দেখাও হয়। আসানসোলে বহুবার গেছিও এর মধ্যে,
উনি গতকাল বোধহয় গেছেন, যদি আমার আসানসোলে ডিউটি পড়ে ক্যাম্পেন করার জন্য, উনি আছেন, আমার দরকার হবে না, বাট যদি হয় তাহলে নিশ্চয়ই যাব। তুমি তো আসানসোলে তো আমি যখন যাই অপোনেন্টদেরকেও আমার বিরুদ্ধে কারোকে চেঁচাতে কোনো দিন দেখিনি, কালো ফ্ল্যাগ অমুক তমুক কোনো দিন করতে দিই, কারণ পুরো সংগঠনটা করে যারা আছে সব তো আমারই বাছা, সব কিছু তো না ছিল কোনো কাউন্সিলর না এমএলএ, সবটাই তো পুরোটাই তো 14 সাল থেকে পুরোটাই তো, তখন দিলীপ দাই বা কোথায়। তো তো তুমি 12 বছরের একটা সাইকেল বললে, ইটস এ গুড সাইকেল, বাট কখনই আমি গান ছেড়ে রাজনীতিতে যাইনি, বিকজ রাজনীতিতে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। আকাশে একটা চ্যালেঞ্জ সামনে এসেছিলো যে কলকাতায় কেউ বেঙ্গলে কোনো দিন জিততে পারবে না বিজেপি, আর আমার তো তখন কোনো অ্যাফিলিয়েশন নেই যে আমি তৃণমূল বা বিজেপি কোনো আদর্শ থেকে যাব, এসব তো ছিল না, যার ফলে মনে হয়েছিল একটা চ্যালেঞ্জ বোধহয় কোথাও ঝিলকে উস পার কুছ হ্যায় না, একটা চ্যালেঞ্জ সামনে আসছিল। তো বলেছিলাম যে আপনি এতবার কী বলছেন, আপনি নাম লিখুন, যদি একটা সিটও কেউ যেতে তাহলে, তো আগেন ইট ওয়াজ ডান। সো লোকের সঙ্গে এখানে ওখানে গাড়িতে ঘুরি, পাশে স্কুটারই হোক, গাড়িতেই হোক, বাসের হোক, যেখানেই হোক, এয়ারপোর্টে হোক, সবাই কিন্তু পলিটিক্স থ্যাঙ্কলেস জব আমি বলবো না, লোকে কিন্তু ভালো বলে। আর বাকি দেখো ভাড়া করা ট্রোল যারা থাকে, সে বিজেপিতে থাকলেও কত রকম শুনতে হতো, দাঙ্গাবাজ, সাঙ্গি, ভক্ত, এটা সেটা তখনও শুনতে হতো, কলেজে যাদবপুরে গিয়ে গায়ে হাত তুলতো, সেটাও সহ্য করতে হতো। তো সেটাও নাসিরুদ্দিন শাহের অত্যন্ত মানে কী বলবো, বিলো দ্য বেল্ট ভিডিও হজম করতে হতো। আবার অ্যাট দ্য সেম টাইম কাজেই ওটা তো ভাড়া করা ট্রোলদের কাজ, ওটা নিয়ে আমি বিয়ে নয়, বাট আদারওয়াইজ আমার মনে হয় যে আমার একটা সোলেস আছে যে এভরি অ্যাকশন শুড হ্যাভ ইটস ইকুয়াল অ্যান্ড অ্যাবসলিউটলি অপোজিট ডিরেকশন। তো ওই দিকে যদি আমি ভালোবাসা না পেয়ে থাকি, তাহলে যেদিকে আমি পাচ্ছি আমি এক্স্যাক্টলি সেদিকেই যাবো, ইট হ্যাজ টু বি অপোজিট। তুমি বলছো তুমি এখনো পর্যন্ত পুরোদস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হওনি বা সেভাবে ভাবতে শিখিনি মানে নিজেকে শেখাইনি, সিম্পল। আমরা তো দেখতে পারি যে বাবুল সুপ্রিয় অ্যাজ এ পলিটিশিয়ান। তার কারণ তুমি আমাকে পলিটিক্যালি কারেক্ট কথা বলতে শোনো, উল্টোপাল্টা বয়ান আমি দিই না, কন্ট্রোভার্সিয়াল কিছু বলি না, কন্ট্রোভার্সিয়াল কোনো ঘটনাতে জড়াই না। হ্যাঁ, সেই জন্য লোকে যে মোটামুটি ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট আনসার দেয়, তাদেরকে লোকে বলে যে পলিটিক্যালি কারেক্ট। তো সেটা তোমাকে তোমার বউয়ের সঙ্গে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, আমাকে আমার ওয়াইফের সাথে থাকতে হয়। তো আমি দেখো যখন পলিটিক্সে গেছিলাম, আমার একটা সিম্পল থিওরি ছিল যে 2 দিন আমি বম্বেতে নিজেকে ঘরে বন্ধ করে নিয়েছিলাম যে ওয়াই এটা যে নেবো ঠিক হবে কি, বিকজ আমি বলেছিলাম আমি 1 পয়সা নিজের পকেট থেকে খরচা করবো না। তো আমার কাছে সিম্পল ব্যাপার, দেখো এমএলএ আর গায়ক দুটোই প্রিপেড। এমএলএ প্রার্থী বা এমপি প্রার্থী সে প্রথমে ঘুরে ঘুরে সবাইকে বলবে হাত জোর করে যে আমাকে ভোট দিন, আমি আপনাদের দারুণ কাজ করে দেখাবো। লোকে ভোট দেয়, জেতায়, তারপরে প্রমাণ হয় সে ভালো প্রার্থী, সেকেন্ড টাইম জিততে পারে কি না, না তাকে অন্য জায়গায় সরিয়ে দিতে হয়। অনেকে বিজেপির দেখো অনেক লোকে সরিয়ে দেওয়া হয়েছে, নিজের জায়গাতে জিততে পারবেন না বলে। যাই হোক, তো তাদের সরিয়ে দিতে হয় না, তারা ভালো কাজ করে না খারাপ কাজ করে, সেটা নির্বাচিত করার পরে মানুষ রিয়েলাইজ করে। তেমনি সিঙ্গার হিসেবে ধরো আমার যদি শো থাকে, কোনো সিঙ্গারের যদি শো থাকে, তোমাকে আগে দামি টিকিট কেটে টিকিট কাটতে হবে, তারপরে তুমি সেই আশায় টিকিট কাটবে, শোটা দারুণ হবে। শো কখনো দারুণ হয়, কখনো ফ্লপ হয়। তো দুটো ক্ষেত্রে কিন্তু সিঙ্গারও ফুল পেমেন্ট আগে না পেলে স্টেজে ওঠে না অ্যাজ পার নর্মস। আর এখানেও তুমি যদি পাবলিক তোমাকে নির্বাচিত না করেন, যদি না জেতান, তাহলে তুমি এমএলএও হতে পারবে না। খালি দুটোই প্রিপেড, আর দুটোতে খালি সব সেম, খালি রিকোয়েস্টের যে জনরাটা সেটা চেঞ্জ। এখানে গান রিকোয়েস্ট হয়, এখানে স্কুলের হয়তো কিছু ভেঙে পড়েছে, স্কুলের অনুদান, রাস্তা, ড্রেনেজ সিস্টেম, হসপিটাল, ফ্লাইওভার, বিভিন্ন রকম, মানে নেচারটা চেঞ্জ হয়ে যায়, কাজটা কিন্তু একই। দুটোই একটা স্টেজ যেখান থেকে তোমাকে ডেলিভার করতে হবে। ওখানে আমি রেয়াজ করেছিলাম, তাই গান গাইতে পারি। এখানে আমি দেখো এটা অস্বীকার করে তো কোনো লাভ নেই। যদি তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পোস্টে থাকো, তাহলে তুমি যদি কিছু জিনিস ভালোর জন্য যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে সেটা তুমি সত্যি করতে পারবে। আমি কি না থাকলে আমি কি ইস্ট ওয়েস্ট মেট্রোতেও এত খাটতে পারতাম, দিদির কাছে যেতে পারতাম যে আপনি প্লিজ এই এনক্রোচমেন্টগুলো সরিয়ে দিন, না আমি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতাম, না আমি ব্রিজ বানাতে পারতাম, ফ্লাইওভার বানাতে পারতাম, না হসপিটাল বানাতে পারতাম, কিছুই করতে পারতাম না। তো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পাওয়ার বলবো না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রিচ থাকলে বা একটা প্ল্যাটফর্ম থাকলে ওই কাজটাও তুমি ভালো করে করতে পারো, যেরকম এদিকে রেয়াজ করা থাকলে তোমার গানটা ভালো করে গাওয়া যায়। তুমি
আমি আমার ইন্ট্রোডাকশনের পরের পার্টে ছিল যে তুমি 32 বছর ধরে গানের জগতে প্রফেশনালি গান গাইছো। একজন শিল্পী হিসেবেই তোমার যত প্রতিষ্ঠা, তোমার ক্যারেক্টার, তোমার বৈশিষ্ট্য, শিল্পী হিসেবে বাইরে থেকে তুমি এসছো, তোমার কোনো রাজনৈতিক পরিবার নয়, তুমি কোনো পার্টিতে আগে কোনো নির্দিষ্ট আদর্শ নিয়ে এগোওনি। এই 12 বছর ধরে তুমি দেখছো, প্রধানমন্ত্রীকে দেখেছো এবং অনেকেই বলতে শোনা গেছে এবং আমি নিজেও দেখেছি যে প্রধানমন্ত্রী তোমাকে খুব পছন্দ করতেন, এবং তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছো, কাছ থেকে দেখেছো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দলে ডেকেছে। এই দুজনের বিষয়ে তোমার উপলব্ধিটা কী হলো? কমপ্লিটলি হার্টলেস, ইন মেনি ওয়েজ ক্রুয়েল। ওইদিকেও অত্যন্ত স্ট্রিক্ট এবং স্টার্ন, এদিকেও দিদি অত্যন্ত স্ট্রিক্ট এবং স্টার্ন। অনেক মানুষের সামনে তোমাকে বকে দিতে পারেন, বাট উইথ আ হার্ট। তার 45 মিনিট বাদে তোমাকে ডেকে নিতে পারেন, একটা মেসেজ করতে পারেন যে তোমাকে কেন বকেছি, বুঝতে পেরেছো তো? আমি যেমন কমপ্লিটলি অপোনেন্টে ইয়েতে ছিলাম, কি না করেছি তখন বিজেপির হয়ে, কত রকমের কিছু জিনিস করেছি যেগুলো এখন আমার কাছেই বুমেরাঙায় ফিরে। ইউ নো হোয়াট আই মিন? তো আমার কাছে বুমেরাঙায় ফিরে আসে। তো কত লোক বলে যে গানটা হয়ে আছে, হ্যাঁ, তো যাই হোক বুমেরাঙায় ফিরে আসে। বাট আই টেক ইট, ইউ নো, সাম থিংস ইউ হ্যাভ টু টেক উইথ। ওদিকে অনেক ডাকনাম ছিল, এদিকে অনেক ডাকনাম হতো, বাট আমি আমার কাজটা করছি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এদিকে দিদির একটা পার্সোনাল কানেক্ট আছে ওখানে। আমি দেখেছি, ভালো কি খারাপ আমি জানি না, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট উনি একটা ঘরে ঢুকতেন, কারোর সঙ্গে চোখই মেলাতেন না, সোজা গিয়ে চেয়ারে বসতেন, বলতে আজ কা বিষয় হ্যাঁ। খুব ভালো, অ্যাজ এ প্রাইম মিনিস্টার ইউ ডোন্ট ডু এনিথিং এলস। বাট এখানে দিদি ঢুকলে একটু সৌজন্য মিনিমাম, কেমন না, যেই তোমার শরীর খারাপ হয়েছিল, এটা তুমি কথা বলার পরে তারপরে হয়তো কেমন। তো এই দুটো বললাম, একদিকে হার্ট, একদিকে হার্টলেসনেস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কোনো আর এর বেশি আর কিছু আমি বলবো না, এর বেশি কিছু বলবো না। ওদিকে যখন একটা গ্রিন রুম ছেড়ে এসেছি, তখন পুরনো দল নিয়ে এর বেশি কিছু দলের কথা মানে আমি বলছি না, ব্যক্তিত্ব নিয়েও আমি উনি অত্যন্ত ক্যালকুলেটিভ, উইচ ইজ অ্যাবসলিউটলি মেবি কারেক্ট। উনি মেপে কথা বলেন, কোথাও যদি ডিভিয়েট করতে হয় সেটা উনি কারেক্টলি ডিভিয়েট করেন। নরেন্দ্র মোদী যাকে জড়িয়ে ধরার তাকে জড়িয়ে ধরেন, যিনি কেউ নন তাকে জড়িয়ে ধরে প্রচুর হাসতে পারেন বিনা কারণে। কিন্তু যারা ওনার জন্য পুরো দিন খাটেন, রাস্তায় খাটেন, হ্যাঁ, দেখো বুঁদ বুঁদ সে সাগর বান্তি, একটা করে সিট জিতে দেবে তবেই তো একজন প্রধানমন্ত্রী হবে, তাদেরকে অনেক সময় দেখে উনি চিনতেই পারেন না। তো এটা হয়, এই ব্যাপারটা আছে। তো এটা তো আমাদের সেন্ট্রাল হলে আলোচনা করার বিষয় ছিল, সে তো এটা আছে। কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেস আমি যা দেখেছি তাতে মোটামুটি প্রত্যেকের থেকেই আমি একটা কি বলবো, যেগুলো তুমি বললে এক্সপিরিয়েন্স বা অল অফ দ্যাট, ইট ইজ ট্রু যে 12 বছরের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আই ট্রাই টু ইউজ দ্যাট অনলি ওয়েন আই এম ওয়ার্কিং। 12 বছরে তুমি ভালোও দেখেছো রাজনীতির, খারাপও দেখেছো, সেইটা যদি একটু বলো, বিশ্লেষণ করো। রাজনীতি যেমন ওই যে বললাম, এবং আমি ভালো আছে, দুটো দল নির্বিশেষে, না দল নির্বিশেষে বলছি। যেমন দেখো, পলিটিক্স ব্যাপারটা তো খারাপ হতে পারে না, পলিটিক্স না থাকলে যদি, তাহলে তো তোমার কোনো দেশের ইয়েই তৈরি হবে না, কোনো দেশের ইতিহাসই তৈরি হবে না। কিছু লোককে তো গভর্নেন্সে যেতেই হবে। হ্যাঁ, তো নেহেরু গেছিলেন, মহাত্মা গান্ধী একটা সার্টেন গোল নিয়ে গেছিলেন, সাকসেসফুল হয়েছিলেন। তারপরে অটল বিহারী বাজপেয়ী, ধরুন এরা কি খারাপ মানুষ নাকি? তো পলিটিক্সে যারা গেছেন, পলিটিক্স ব্যাপারটা খারাপ না। ইটস আইদার ইউর আ গুড পলিটিশিয়ান অর ইউর আ ব্যাড পলিটিশিয়ান। সেটা সব পার্টির ক্ষেত্রে সত্যি। বিজেপিতেও গুড পলিটিশিয়ান, ব্যাড পলিটিশিয়ান আছে, হ্যাঁ, গুড অ্যান্ড ব্যাড পিপল আছে, আমাদের দলেও আছে। এবং তারা ওই দিকেও দলকে অনেকে বিড়ম্বনায় ফেলতো, এখনও ফেলে, কী বলে ফেলে বোঝা যায় না। আমাদের দিকেও আছে। তো সেগুলো অনেক সময় যারা উপরতলার যারা নেতা, তাদের যে কানেকশন মানুষের সঙ্গে, সেটাতে অনেকটা মরম লাগিয়ে দেওয়া যায়, যেটা আমাদের এখানে দিদি খুব ভালো করে পারেন বাংলাতে। আমি মনে করি যে ওনার ওপর একটা মানুষের আলাদা একটা স্নেহ আছে। তো একটা কথা আমার মনে পড়লো, 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমি আগের প্রাক্তন সাংসদ সিপিএমের বংশগোপাল চৌধুরীর কাছে গেছিলাম, তার কাছে একটা বই দেখেছিলাম, আইনস্টাইন অন পলিটিক্স। তোমাকে আমি গিয়ে বলেছিলাম যে তোমার প্রতিপক্ষ আইনস্টাইন অন পলিটিক্স বই পড়ছে, তুমি আমাকে বাড়ি থেকে বার করে, তোমার দেরাজ থেকে বইটা বার করে দেখিয়ে বললে যে এখান থেকে আমি কোট করে পার্লামেন্টে বক্তৃতা করেছি। আজকে তুমি দাঁড়িয়ে রাজনীতি সম্পর্কে তোমার যা উপলব্ধি, আইনস্টাইন রাজনীতি সম্পর্কে বলতেন যে পলিটিক্স ইজ মোর ডিফিকাল্ট দেন ফিজিক্স। ঠিক বলতেন।
ঠিক বলবে, তার কারণ ফিজিক্স তো একটা নিয়ম মেনে চলে। আমি তোমায় গানের কথা ফিজিক্সের ধরো আমি বলছি আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এম কি ডিফাইন্ড, সি হচ্ছে স্পিড অফ লাইট, স্কোয়ার অফ দ্যাট, ই ফর এনার্জি। তো তুমি এভরিথিং ইজ ডিফাইন্ড। পলিটিক্সে তো সেরকম কিছু নেই। এখানে তো তুমি মানে ই এনার্জিটা হয়তো ডেফিনেটলি লাগে, ওটা না দিলে ইউ উইল নেভার বি টু উইন। এম ইজ ফর মাস, এম হচ্ছে মাস, জনতা। এবারে সিটা তো তুমি স্পিড অফ লাইটে তো হবে না, ওটা একটা ফর্মুলা হবে না। তুমি একটা জিনিস করতে চাইছো, সবসময় কিছু একটা করা যায়, পসিবল হয় না। লোকে চাইছে এখানে একটা ফ্লাইওভার হবে, অনেক সময় হয় না, মানে বিভিন্ন কারণে রেড টেপে আটকে যায়, অনেক কারণে আটকে যায়। তো তুমি ওখানে এনার্জি তোমার প্রচুর থাকতে পারে, জনতা সেটা দেখতেও হয়তো পায়, কিন্তু সিটা ওই যে মানে আলোর মানে বিদ্যুৎ বেগে বা আলোর বেগেতে সেটা হবে, স্কোয়ারটা তো ভুলেই যাও। তো এইটা ডেফিনেটলি তোমার দেখো, সচিন তেন্ডুলকরকে একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছিল যখন রিটায়ার করেছিল, যে যেদিন আপনি প্রথম শুরু করেছিলেন আর এখন এই দুটো সচিন তেন্ডুলকরের মধ্যে তফাৎ কী। দেখো এরা তো মানে একটা অন্য লেভেলের, অ্যাট দি হাইয়েস্ট লেভেল ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ড। তো বলেছিলেন যে যখন আমি ছোটোবেলায় যেতাম, মানে যখন ওই বয়সটা ছিল, তখন মনে হতো আমি যা যা করতে চাইছি সব করে ফেলবো, আমি সব আই উইল বি এবল টু ডু দিস, আই উইল বি এবল টু ডু দ্যাট। নট আমি খালি ক্রিকেটের রেকর্ডের কথা বলছি না, মানুষ হিসেবে তো অনেকগুলো মানে ক্রিকেটকে আগে জান বি অর বি এ, তো একটা জীবন তো অনেক কিছু নিয়ে। তুমি বলেছিলাম, আমি ভেবেছিলাম এখন আমি এসে বুঝতে পারি যে কোথা থেকে আমার বাধা আসতে পারে, এবং সেই বাধাগুলোর মধ্যে কোন কোন অত্যন্ত চেনা পরিচিত মানে ভালো জায়গা থেকে, যেখানে আমি আনএক্সপেক্টেড ব্যাপার, সেখান থেকে বাধা আসতে পারে। এই যে ডিফারেন্সটা, যখন আমি প্রথম ধরো পলিটিক্সে গিয়েছিলাম, একটা মারাত্মক ইয়ে ছিল, আমি জানতাম যে এই জিনিসগুলো আমি করতে চাই, কিন্তু তারপরে আমি যখন প্রথম আমাদের একটা রিভিউ মিটিং হয়েছিল, একটা কমিটি থাকে, মিটিং হয়েছিল আমাদের বর্ধমানের ইয়েতে, আমাদের ডিএমের আসানসোল ওখানে যে দুর্গাপুর ডিএমের অফিসে ইয়েতে ওখানে হয়েছিল, সেখানে আমি কিছু কিছু জিনিস বলেছিলাম যেগুলোতে আমার বেশ বুলিড হতে হয়েছিল। তো অনেক কিছু দেখো, দেখতে দেখতে ভালো করলে অনেক সময় খারাপ হয়। আমি ঝালমুড়ি খেলাম, কাজ করলাম, কাজের ডিসিশন নেওয়া হলো কত কিছু। ওখান থেকে আমি দিদিকে বললাম যে যদি একটু প্লিজ অরূপদাকে বলে দেন, ওই ফ্লাইওভারটা যেটা করছি সেটা পিডাব্লিউডির থেকে পারমিশন লাগে, একটা ইউটিলিটি শিফটিং কস্ট লাগে, সেটা একটা বড় অ্যামাউন্ট, সেটা কোটিতে যায়। তো সেইগুলো সব ঠিকঠাক যাতে হয়ে যায়, লাইন আপ যাতে হয়ে যায়। স্বচ্ছ ভারত মিশন নিয়ে আমার একটা জিনিস করার ছিল, সেটা বললাম ওনাকে। তারপরে ওই যে ডাইভারশনটা, যেটা রাজ্য সরকার যেটা চেয়েছিলেন, যে মেট্রো, এক্সপ্রেস মেট্রো যে অ্যাকচুয়াল যেটা করিডর ছিল, সেটা থেকে একটা ডাইভারশন ছিল। ওই ডাইভারশনটা 3টে হেরিটেজ বিল্ডিংয়ের সামনে দিয়ে আসছিল, একটা সিনাগগ, একটা কারেন্সি বিল্ডিং, আরেকটা কিছু একটা ছিল, ভুলে যাচ্ছি, আই থিঙ্ক বোধহয় জিপিও, একটা 3টে ছিল। তো সেখানে যে নিয়ম ছিল সেটা পার্লামেন্টে চেঞ্জ করতে হয়েছিল, যে কোনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিংয়ের 100 মিটারের মধ্যে তুমি কোনো খনন কার্য বা এরকম কিছু করতে পারবে না। তো 100 মিটার না 50 মিটারে ছিল, বা ফিট হতে পারে, এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, এরকম একটা ছিল। তো আমি তখন ওটা আর্গিউ করেছিলাম যে সেটা তো আগে ছিল, এখন তো মানে যা প্রযুক্তি যেখানে এসে গেছে, তাতে বাড়ির তলা দিয়ে টানেল করে বেরিয়ে যাচ্ছে বড় বড় শহরে। তো আমরা ওইটাকে কমিয়ে 30 ফুট যদি না করি, তাহলে ওই ডাইভারশনটা হতেই পারতো না। তো সেভাবে কোথায় টিবিএম টানেল বোরিং মেশিনটা গঙ্গা দিয়ে বেরোলে কোথায় সেটা রাখা হবে, পার্কিংয়ের জায়গা দরকার, কত মাটি বেরোবে, সব তো কন্টিনিউসলি আমি রাজ্য সরকারের সঙ্গে ইয়ে করেছি। সেখানে অনেক কটু কথা আমায় শুনতে হয়েছে, বাট আই ওয়াজ শিওর যে আই নিড টু গেট দ্য জব ডান অন গ্রাউন্ড, নইলে লোকে আমার গান শোনা বন্ধ করে দেবে। এমনিতেই তো এই দাঙ্গাবাজ, কমিউনাল এসব শুনে 30% মানুষ তো এমনিতেই আমার থেকে সরে গেছিলো। এই দুবাই, আবুধাবি, বাহরিন, মাস্কাট, কুয়েত, এইসব জায়গায় যে এত শো হতো কমপ্লিটলি বন্ধ। মোদিজি আমার বিদেশ যাত্রা বা গান গাওয়াটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন, সেটা ওনার অর্ডার আমাকে মানতে হয়েছিল, সেটা আলাদা কথা, কিন্তু সব তো বন্ধ হয়ে গেছিলো। অর্ডার দিয়েছিলেন মানে ইট ওয়াজ হিজ নির্দেশ। আমি বিদেশের কোনো শোয়েতে পারমিশন পেতাম না। একবার 2টো শো করতে পেরেছিলাম 1917 বা 2017 বা 18-তে। 2টো শো ছিল, একটা লন্ডন, একটা লস অ্যাঞ্জেলেস। 3 দিনে গেছিলাম, 2টো শো করে ফিরে আসতে হয়েছিল, 3 দিন না 4 দিনে। সো বাইরে যাওয়ার পারমিশন পেতাম না। এবং ওনার একটা ইয়ে ছিল যে মন্ত্রীরা যদি স্টেজে উঠে নাচ গান করে বা ইয়ে করে, বাইক চালায়, তাহলে সেতে সরকারের ভাবমূর্তির ক্ষতি হয়। এখানে একদমই উল্টো, দিদি আমায় কমপ্লিট ফ্রিডম দিয়েছেন, যে তুমি যদি গান গাও তুমি খুব আনন্দে থাকবে, তুমি যদি আনন্দে থাকো তোমার কাজটাও ভালো হবে। তো আমি তো কমপ্লিট ফ্রিডম পেয়েছি গান গাওয়ার জন্য। বিদেশ সব কিছু ফিরে এসছে অবভিয়াসলি। আমি যেটা স্টেজে বলি যে এখন 100% মানুষ আমার সঙ্গে রয়েছে। তুমি কিশোর কুমার আর মোহাম্মদ রফি ছাড়া তো বলতে পারবে না বাবা, তোমাকে কিশোর কুমার, মোহাম্মদ রফিকে তো একসাথে রাখতেই হবে, তাই না? তো তুমি
তো এখানে তো অ্যাজ আ সিঙ্গার আমার তো খারাপ লাগতো, ডেফিনেটলি খারাপ লাগতো। কারণ দেখো, একটা হচ্ছে রোজগারের রাস্তা একদম বন্ধ হয়ে যায়, একদমই বন্ধ হয়ে যায়। আই হ্যাভ আ সার্টেন, কী বলবো, একটা লাইফ বা ধরো একটু স্টাইলও ছিল তার সাথে, তো সেটা তো সব কিছু একটা ইয়ে হয়ে যায়। আমি তো আসানসোলে কখনো কম্প্রোমাইজ করিনি। পরবর্তীকালে আমি দেখলাম যে বিজেপি ঠিক ভোটের আগে যাদের সঙ্গে আমি লড়াই করেছিলাম প্রত্যেকেই দলে নিয়ে নিল। হ্যাঁ, সেটা আলাদা কথা। এবং শুধু দলে নিল না, মুরলীধর লেনের কিছু বড় নেতার পরামর্শে যখন আমার পোস্টারগুলো লাগালো বড় বড় করে ইয়েতে, দুর্গাপুরের একটা রোড শোতে, আমি দেখছিলাম যে এটা কিরকম অদ্ভুত লাগছে। কেন? নিচে দেখা গেলো সৌজন্য হিসেবে যার নাম রয়েছে তিনি একজন বিরাট বড় মাফিয়া। মানে যতগুলো বাবুল সুপ্রিয়র পোস্টার রয়েছে সব কটাতে ওনার সৌজন্য হচ্ছে ওনার নাম। তো এইসব ছোটো ছোটো পলিটিক্স হতো যেগুলো আমি বুঝতাম না তা নয়, বাট হোয়াট ওয়াজ গুড ইজ দ্যাট, মানে সেই সময়ের মধ্যে আমি বুঝে গেছিলাম যে আমি রিয়্যাক্ট করবো না। সেটা আবার নাড্ডাজি খুব ভালো বলতেন যে জুতোর যেখানটা হার্ট করছে সেটা কারোকে বলবে না, তাহলে ওইখানটাই ইচ্ছে করে লোকে ওইখানটাই আরও লাগিয়ে দেবে। তারপরে যেমন বম্বেতে আমাদের সলমান খানের বাবা সালিম খান বলতেন যে একই গণেশের মূর্তি 3টে রাখা আছে, কিন্তু বম্বেতে তুমি যদি বলো যে ওইটা আমার চাই, 3টের মধ্যে ওইটা চাই, তাহলে ওইটা তোমাকে দেবে না, ওইটা ছাড়া বলবে আর ও ছোড় দো, বাকি দোনো মেসে কই ভি চুজ করলো। আগে কিন্তু 3টেই দেখাবে। কেন? ওই যেটা তুমি বলছো পলিটিক্স বা মাইন্ডসেট, এইগুলো আই থিঙ্ক তোমার সাংবাদিক জীবনেও ফেস করতে হয়, আমাকেও ফেস করতে হয়। তুমি যেটা বলছো যে তোমার গান করা বন্ধ হয়ে গেছে, তারপরে তোমার কাছে এখন ওই 100% হয়ে গেছিল 100% শ্রোতা তোমার ফিরে এসেছে। তুমি যে দলটায় গেলে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দুর্নীতি, তোষণ। হ্যাঁ, এবং এই গত 5 বছরে 2021-এর যা পরিস্থিতি ছিল, তুমি তখন বিজেপিতে ছিলে, সেইখানকার যা পরিস্থিতি, তখনকার যা পরিস্থিতি, তারপর থেকে 2021-এর পর থেকে দুর্নীতির একাধিক অভিযোগ, 2জন মন্ত্রী, হ্যাঁ, এর বাইরেও 2জন বিধায়ক গ্রেফতার হয়েছে, একজন জেলার সভাপতি গ্রেফতার হয়েছে, একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে ইডি সিবিআইয়ের কেস চলছে, জেরা করা হচ্ছে। এই ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারলে, দেখো, গ্রেপ্তার হচ্ছে সমস্ত রাজ্যে, এখানে শুধু না, মহারাষ্ট্র বলো, যেখানে জায়গায় সমস্ত নেতারা গ্রেপ্তার হচ্ছে। কেন? বিকজ বিজেপি নেতাদের গ্রেপ্তার করবে না। আর যাদেরকে নিয়ে ওরা কোয়ালিশন সরকার বানাতে চায়, তারা যদি চার্জশিটেড আসামি হয় তাদেরকে নিজের দলে নিয়ে নেবে। এনসিপিকে প্রধানমন্ত্রী বললেন ন্যাশনালি করাপ্ট পার্টি, তার 2 দিন বাদে তাদেরকে সঙ্গে নিয়ে সরকার করে ফেললেন। হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মার কেসটাতে আমি যাচ্ছি না। 25 জন বিজেপিতে মন্ত্রী আছেন যাদের বিরুদ্ধে চার্জশিটেড মামলা আছে, চার্জশিটেড আছে, তার মধ্যে নন বেলেবল অফেন্সও আছে। কাগজে খুঁজে বার করো, এক্ষুনি গুগল করলেই পেয়ে যাবে। তার মধ্যে 23 জনের বিজেপি মেশিনে, ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গেছে। এখন বিজেপি, সিবিআই, তোমার এরা যদি রাজনৈতিক স্তম্ভ হিসেবে, বিজেপির এক্সটেনশন হিসেবে কাজ করে, অবভিয়াসলি অপোজিশন নেতারা গ্রেপ্তার হবেন। আমাদের মহারাষ্ট্রে আমরা দেখতাম, যিনি মহারাষ্ট্রের মুখপাত্র, মানে শিবসেনার মুখপাত্র, উনি খুব কড়া ভাষায় বিজেপি নিন্দা করতেন, গ্রেপ্তার হয়ে গেলেন। তো এরকম বহু এক্সাম্পল আছে। তো এই যে ধরো, আমার যদি পরীক্ষার সংখ্যাটা যদি আমার খুব বেশি মিস্টেক না হয়, 5800 থেকে 900-র মতো পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আছে, মানে গ্রেপ্তার করা হয়েছে বা এরকম মানুষকে চার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে এখন অবধি 8 জন ইজ কনভিক্টেড, অনলি 8 অফ দেম। ঠিক আছে? তো তুমি যদি প্রত্যেকটি দলেই তোমার অসৎ মানুষ থাকেন, প্রত্যেকটি দলেই নেতা মন্ত্রী থাকেন যারা অসৎ কাজ করেন, প্রত্যেক দলেই থাকে, সেটা তুমি যে দলেই যাও না কেন। আমি যদি বলি আমার দল ধোয়া তুলসী পাতা, বা ওই দলটা, আর ওই দল যদি ক্লেম করে আমরা করাপশনের বিরুদ্ধে লড়বো, আরে করাপশনের বিরুদ্ধে আপনি লড়বো বলছেন, সব কটা করাপ্টেড নেতাকে তো আপনিই নিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গতেই তুমি দেখো না, ভোটের আগে, আমি তো বরঞ্চ বলবো তৃণমূলের অনেকটা বরঞ্চ উনি সাফ করে দিয়েছিলেন পুরো তৃণমূলের। তুমি নাম করো, সমস্ত নেতা প্লেনে করে ওই দলে যোগ দিয়েছেন। তো তার মধ্যে মানে বেশিরভাগই টেন্টেড যত নিয়েছিল, যারা ভোট জেতাতে পারেন, বাহুবলী, সেরকম তো অনেকটাই খালি করে দিয়েছেন। বাকি দেখো দলাদলি, এটা সেটা সব জায়গাতেই থাকে। এখন তুমি যদি এখন লোকে বলে গদি মিডিয়া,
সেটা তো অনেক ক্ষেত্রে ট্রু, আমি তোমাকে বলছি না। তা বলে কি পুরো মিডিয়া খারাপ হয়ে গেল? মোটেই নয়। আমার কোনো অ্যাফিলিয়েশন নেই। না আমি বলছি তোমার কথা, ওই জন্য বলছি না, আমি তোমার কথা বলছি না। তুমি কী করছো আমি সেটা জানি না, বাট দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফ্যাক্ট অ্যাবাউট গদি মিডিয়া। কয়েকটা চ্যানেল তো দেখাই যায় না, মানে তারা যদি কেউ মোদিজির বিরুদ্ধে বলে, মানে অ্যাঙ্কারগুলো অ্যাটাক করে ফেলে, টেবিল থেকে উঠে পড়ে, থাপাথাপি শুরু করে দেয়। এরকম তো আমরা দেখি তো। আর সরকার যদি প্রচুর অ্যাড দেয়, তাদেরকে সাপোর্ট করে, কিছু কিছু চ্যানেল লঞ্চই করে দেয় পুরো পয়সা ফান্ড করে, তারা করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টুডে ইজ আ ডগ ইট ডগ ওয়ার্ল্ড। তবে পলিটিক্সে যত পলিটিক্স আছে না, বলিউডে তার থেকে পলিটিক্স বেশি, ফিল্ম লাইনে তার থেকে পলিটিক্স বেশি। কিন্তু আবার ওই পলিটিশিয়ানদের, যেটা তুমি বললে পলিটিশিয়ান মানেই একটা খারাপ শব্দ, আরে উনি খুব খারাপ পলিটিক্স করেন, উনি পলিটিক্স করেন। তোমাকে ডিফাইন করতে হবে যে উনি নোংরা পলিটিক্স করেন না বুদ্ধিমান মানুষ পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেন না বা কিছু। তো এরকম অনেক কিছু আছে, তো এগুলো অনেক এক্সপিরিয়েন্স থেকে অনেক উপলব্ধি হয়েছে। তবে এটা কমপ্লিটলি বুঝেছি যে পলিটিক্স যেটা থ্যাঙ্কলেস জব, যেটা লোকে বলে, সেটা সত্যি নয়। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা হলে আই গেট আ লট অফ কমপ্লিমেন্টস। কোথাও কখনো ঘেরাও হয়নি বা কিছু এসব হয়নি, কোনো কারণেই হয়নি। এবং হ্যাঁ, একটা জিনিসে খুব থ্যাঙ্কলেস ব্যাপার হয়, সেটা তুমিও করেছো। সেটা হচ্ছে যে সকালবেলা ফোন আসে, মেসেজ আসে যে ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, এটা করে দিতে তুমিও করেছো, কনফার্ম করে একবার করেছো তো। এটা তুমি এডিট করে দেবে হয়তো, যদি রাখো আমি দেখবো, তাহলে এটাই পুরো থাকবে। তুমিও করেছো। যখন যদি শোনো না, যখন যদি উত্তর আসে, যদি উত্তর না আসে, তাহলে আমি আমার সেটাকে বলি, বাবা মাছিয়েছে, বলেছে। কারণ প্রত্যেকে লেগেই প্রথমবার তোমার থেকে এটা চাইছি, এটা করে দাও। তারা যদি আগেরগুলো করেও তাকে ভুলে যায়, বলে ফার্স্ট টাইম তোমার থেকে চাই, রিকোয়েস্ট করছি করে দাও। তারা হয়তো তার মাঝে উজ্জয়নে মহাকালের পুজো দেবে, এখানে সেগুলোতেও রিকোয়েস্ট করে, লাইনে দাঁড় করিয়ে সামনে থেকে করিয়ে দেবে। আরে বাবা কী মুশকিলে বাবা। যাই হোক, তো যদি ফোন না আসে, তাহলে আমি হাঁপ ছেড়ে বাঁচিয়ে যাবো, তারা নিশ্চয়ই ট্রেন পেয়ে গেছে। থ্যাংক ইউ মেসেজ যদি না আসে, কিন্তু যদি মেসেজ আসে, তাহলে কিন্তু তুমি জানবে যে ট্রেন, মানে যদি কনফার্ম না হয় তাহলে মেসেজ আসবে, যদি কনফার্ম না হয় কোনো মেসেজ কোনোদিন আসবে না, তার মানে তুমি জানবে যে লোকটি চেয়েছিল, মেসেজ করে দিয়েছিলে। আমি থ্যাংক ইউ মেসেজ মোটেই করুন, আমি থ্যাংক ইউ মেসেজ করি না করনি। ও ঘুরে আসার পরে মাসখানেক বাদে হঠাৎ মনে করেছিলে করেছিলে, বা হতে পারে হয়তো তুমি করেছিলে, তুমি আমাকে, কিন্তু মেজরিটিটা করেনি বলে আমার মনে পড়তে পারছে। তুমি আমাকে দীর্ঘদিন চেনো, আমি তোমাকে, তুমি মিডিয়ার কথা প্রসঙ্গে এলে আমি তোমাকে অফ রেকর্ড আমি খুঁজে তোমাকে দেখাবো। আমি শেষ যে চাকরিটা ছেড়েছি, শুধু এই কারণেই ছেড়েছি যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের আন্ডারে আমি আমার শিক্ষাকে বিক্রি করতে পারবো না। সিরিয়াসলি, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, তুমি আজকের দিনে জানো যে ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে অনেক লুক্রেটিভ অফার থাকে, যে কীভাবে কোন পলিটিক্যাল পার্টির থেকে টাকা নেওয়া, বা কোনো পার্টি ছেড়ে দাও, কোনো নেতার কাছ কেউ ইনভেস্ট করছে তাকে প্রমোট করে দেওয়া। আমার কাছেও যে সেই অফার আসেনি, এসেছে, কিন্তু আমি সেটা করব না এবং করিও নি, এখনও পর্যন্ত করিনি এবং ভবিষ্যতেও করব না। এবং B1 যে নামটা, সেই নামটা B1 দেওয়ার পিছনেও কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করেছি। কারণ আমি যে সংস্থায় আগে কাজ করেছি, চাকরি করেছি, সব জায়গাতেই দেখছিলাম যে আমার যে কারণে আমি সাংবাদিকতা করি, আমার শিক্ষা দীক্ষা, বাবা মায়ের শিক্ষা, সবটাকে জলাঞ্জলি দিয়ে কিভাবে সমাজে বিভেদ তৈরি করা যায় সেটা তুমি করো। আমি সেখান থেকে এই কনসেপ্টটা এসছে আমার B1, সেটা আলাদা প্রসঙ্গ। সেটা তো তুমি বলেই দিচ্ছ, তুমি ইটস ভেরি গুড ইফ ইউ কুড ডু ইট, বাট এটাও তো সত্যি, যেমন এডিট করবো না, এটা না করবে কেন? সেই জন্যই তো আমি বলছি যে সাংবাদিকতা ব্যাপারটা তো খারাপ নয় না, ভালো সাংবাদিক, খারাপ সাংবাদিক, এইটাই হচ্ছে ব্যাপার। সাংবাদিক তেমনি প্লাইউড জিনিসটা তো খারাপ নয়, হয় ভালো প্লাইউড অথবা ঘুণ ধরে না, উই ধরে না, এরকম প্লাইউড। তো যে কোনো জিনিসের ক্যামেরা, এই যে ধরো তুলছে আমাকে, ক্যামেরা জিনিসটা তো খারাপ নয়, কিন্তু ভালো ক্যামেরা হতে পারে, খারাপ ক্যামেরা হতে পারে। আবার প্রচণ্ড ভালো ক্যামেরা, কিন্তু তার উপরে অনেক হাতের দাগ, অনেক কিছু লেগে আছে, ঝাপসা ছবি আসবে। সো দের আর ডিফারেন্ট থিংস ইন লাইফ, তুমি যেভাবে ওটা দেখবে, লট অফ নুয়েন্সেস। তো তুমি যেমন নাওনি, বহু লোক কাছে যারা নিয়েছেন এবং সেগুলো তো তুমি সন্ধ্যেবেলা খুললেই দেখতে পাবে। আমি যেমন, আমাকে তুমি, আর এবারে ধরো অনেকে দেখছি ভোটে দাঁড়িয়ে, আমি আজকেই যেখানে যাব ক্যাম্পেনিং করতে, সেখানে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তিনি পুরো সন্ধ্যেটাই টিভিতে সময় কাটান, পুরো সন্ধ্যেটাই। তো কাজ করবেন কখন? পুরো ইভিনিংটাই উনি তৃণমূলের বদনাম করতে বা করতে, পুরো সন্ধ্যেটাই উনি টিভিতে কাটান।
তুমি আমাকে দেখে বলো, আমাকে সন্ধ্যেবেলায় প্রথম দিকে করতাম, ইয়েস প্রথম দিকে আমার পার্টি পাঠাতো, কিন্তু তুমি এখন বলো কোনো টিভির ডিবেটে আমার সন্ধ্যেবেলা দেখতে পাও কি না? দেখতে পাবে না। আগামী 10 বছরে আমার বয়সটা এমনই বেড়ে যাবে, বায়োলজিক্যালি আমার গলাটা বুড়ো হয়ে যাবে। আমি 7 দিন 3-5 আগে ইয়ে করেছি, দেখো টুইট আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামেও দিয়েছি যে আমি বম্বেতে কিরাওয়ানি, জেএমএম কিরাওয়ানি যিনি অস্কার জিতেছেন, তার জন্য ইয়াশরাজ শুরুতে আমার একটা রেকর্ডিং ছিল 8 তারিখে, আমি গিয়েছিলাম। তো ওখানে উনি আমার গান শোনার পরে সামনে বলছেন যে দেখো তোমাকে সামনে থেকে যে গলাটা শুনি, মাইকে কিন্তু তা থেকে অনেক বেশি ইয়াং শোনায়। ইট অ্যাকচুয়ালি রিইনস্টেটেড মাই বিলিফ। আমি এবারে ভোটে দাঁড়াতেই চাইনি, তো মেসেজ দেখে নাও, মোবাইলেই রয়েছে। দেখো আইটি মিনিস্ট্রি এত বছর একটানা ছিলাম, ইন্ডাস্ট্রি এত বছর একটানা ছিলাম, ইয়েতে তোমার রিকনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, সেখানে কী কাজ করি সেগুলো দেখো তুমি, কাগজে কী বেরোচ্ছে কী বেরোচ্ছে না। হ্যাঁ দেখো, আমি দাঁড়াতেই চাইনি এবং আমি জানতাম বাণীগঞ্জে শোভনদাই দাঁড়াবেন। অনেক দিন আগে থেকেই দিদি বলেছিলেন যে তুমি ওখানটা দেখাশোনা করো, এবং যে একবার বাণীগঞ্জে গিয়ে জিজ্ঞেস করো, ভিডিও দেখো যে আমি ফ্ল্যাগ তুলছি, ফুল পড়ছে, আমি বললাম এই লাস্ট টাইম আমার ওপর ফুল পড়লো, এরপরে বালিগঞ্জে আর পড়বে না। আমি তো বলেই দিয়েছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু গিভ 10 years কমপ্লিটলি টু মিউজিক, কমপ্লিটলি। কারণ 10 বছর বাদে আমি পলিটিক্সে ফিরতে পারি, কিন্তু 10 বছর বাদে কিন্তু আমি সঙ্গীতে ফিরতে পারবো না। এবারে আমাকে দিদি, এটা আমি ডাইরেক্ট বলার সাহস করতে পারিনি, আমার বন্ধুর মাধ্যমে আমি খবরটা পাঠিয়েছিলাম দুজনকেই, আমাদের দিদি এবং অভিষেককে, দুজনকেই পাঠিয়েছিলাম। তারপরে আমি এরকম একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে, আমি তো জানতাম না, অ্যাবসলিউটলি জানতাম না। এবং দিদি আমাকে হিন্ট দিয়েছিলেন যে লাস্ট ক্যাবিনেট মিটিং হয়েছিল, তাতে উনি আমাকে আবার সাইডে ডেকে আবার জিজ্ঞেস করেছিলেন যে কিছু বলেছে তোমাকে? তার না, কিছু বলেনি। তো অনেকে এই সময় তখন এটাও চলছিল যে আমি আসানসোল সাউথ থেকে দাঁড়াবো, এটাও চলছিল। কেউ বলছিল আমি চন্দননগর না, উত্তরপাড়া থেকে দাঁড়াবো, উত্তরপাড়া থেকে খুব স্ট্রং ছিল, হ্যাঁ সব জায়গায় ছিল। এখন গল্পের গরু, তুমি যেটা গাছে ওঠাতে চাও সেটা তুলে দাও। আমি এখানে অবভিয়াসলি এতদিন যখন আমার মনে হয়েছিল, আমি তো পরিষ্কার বলেছিলাম যে আমাকে বিনা কারণে আপনি ছেড়ে ফেলবেন কেন, আমি দারুণ পারফর্ম করব। তো অবভিয়াসলি তুমি যে অফিসে খুব ভালো কাজ করছো, যদি তুমি বাকিদের থেকে ভালো করে থাকো, তুমি একটা ইনক্রিমেন্ট তো এক্সপেক্ট করতেই পারো। এবং বিজেপি তো বাঙালি বিদ্বেষী বোঝাই যাচ্ছে, 12 বছরের ওপর, কত বছর পাওয়ারে রয়েছে, 12 বছর, একটা বাঙালিকে ক্যাবিনেট মিনিস্টার করেছে? একটাকেও করেছে? তুমি আমার পারফরমেন্স দেখো তো, যে আসানসোলে প্রথমবার আমি 70,000 জিতেছিলাম, সেকেন্ড টাইম 2 লাখে জিতেছিলাম, 2 লাখে জিতেছিলাম, তাই তো? আসানসোলের মানুষকে কি এখনও জিজ্ঞেস করো, আমি 2 লাখ ভোটে ওখান থেকে জিতেছিলাম। তো আমি তো এমপি পদ মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, কেউ করে দেখাক, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, বিকজ আমার বিতৃষ্ণা এসে গেছিলো। আই লস্ট রেসপেক্ট অন দি বসেস অফ দ্যাট পার্টি। বিকজ আমি যদি, এবারে আমি খোলাখুলি বলেছি যে আপনি যখন, আমি ভালো প্লেইং 11 মানে কি, আর বোকাদের মতো বুঝবে। আমি যদি ভালো খেলে থাকি তাহলে আমার প্রথম আমার চান্স পাওয়া উচিত, টিমে চান্স পাওয়া উচিত। যদি আপনি বিনা কারণে আপনি কারোকে কেটে দেন, জাস্ট বিকজ আপনার ক্যাজুয়ালি মনে হলো বলে আপনি নন ভেজিটেরিয়ান হয়ে গেলেন, হ্যাঁ, তো পারবো না ভাই। আমি হাত জোর করে মাটিতে বসে থাকতে পারবো না যে আবার কবে আপনার ইয়ে হবে, যে রয়, যে কি এ শয় সে রয়, সরি, আমি রয় কিনের খুব বড় ভক্ত, আমি যে শয়ও নয়, যে রয় সেরকমও নয়। আমি এদিকে ভালোবাসা পেয়েছি, আমি বলেছি যে আমি গানে আমি সম্পূর্ণ যেতে চাই, আমাকে একটা সুযোগ করে দিয়েছিলেন, আমি জানতাম না এত বড় সারপ্রাইজ। এখন আমি কি তোমাকে খুলে আমি মেসেজ দেখাবো? না, কিন্তু এত বড় সারপ্রাইজ যে একটা আসছে আমি জানতামই না। ইটস আ হিউজ সারপ্রাইজ ফর মি, এতে রাজ্যসভাতে আমি যেমন বিধানসভাতে আমার অ্যাটেন্ডেন্স ডেফিনেটলি 90%-এর ওপরে, 95%-ও হতে পারে, তেমনি রাজ্যসভাতেও আমি পুরো ইন আ ভেরি ডিফারেন্ট, উইথ গ্র্যাটিটিউড, আউট অফ গ্র্যাটিটিউড আই উইল ট্রাই টু ডু ফ্যান্টাস্টিক দেয়ার, টু স্পিক অ্যাবাউট বেঙ্গল, বাঙালির কথা, বেঙ্গলের কথা ওখানে বলতে। বিজেপির যারা যেতে মানুষের ভোটে, তারা বলে সেন্টার থেকে 1 পয়সা আসতে দেবো না, আটকে দেবো। আমি ওখানে গিয়ে সেটা যাতে, ঠিক আছে আপনার 11 লক্ষ আবাস যোজনাতে আপনার 2 লক্ষ ভুল বেরোলো, 3 লক্ষ ভুল বেরোলো, 3 লাখ আটকে দিন, বাকি 8 লাখের টাকা আপনি কেন দেবেন না? 100 দিনের কাজের টাকা আপনার মনে হচ্ছে ভুল আছে, গরমিল আছে, ঠিক আছে গরমিল আছে, আপনি কত মনে হচ্ছে 50% গরমিল আছে, 50% আটকে দিন, বাকি 50% আপনি দেবেন না কেন? এই যে কথাগুলো, এগুলো আমি তো কোনোটা ভুল বলছি না। তো আমার সিম্পল ব্যাপার, যেটা আমি মনে, যে যদি আমার, দেখো তোমার টিমে ইব্রাহিমোভিচ বলো বা অনেক আমি
পড়েছি বলে আমি বলছি তোমাকে, এরা সব এমন এমন লোক। কিন্তু আমি শিখেছি যে তাদের যদি কোচ কোনো কারণে তাদের সঙ্গে অন্যায় করে, তাহলে তোমার টিম বদলে ফেলাই ভালো, এবং যে টিমে তোমায় চান্স দেয়নি সেই টিমের বিরুদ্ধে যদি পারো হ্যাটট্রিক করো। তো আমি তো পরিষ্কার বলছি যে অত্যন্ত রাগ, বিতৃষ্ণা এবং সম্পূর্ণ রকমের শ্রদ্ধা হারিয়ে আমি ছেড়েছি। প্রধানমন্ত্রীর সামনে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারো? নিশ্চয়ই করবো, ওয়াই নট। নিশ্চয়ই সেটা অসভ্যতা হবে না, সেটা নিশ্চয়ই পার্লামেন্টারি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হবে না। নিশ্চয়ই সেই কথা জিজ্ঞেস করার মধ্যে মানে এমনকি আমার প্রশ্নের মধ্যে অসভ্যতা থাকবে না। বাট প্রশ্ন আমি নিশ্চয়ই করবো, ওয়াই নট, ডেফিনেটলি করবো। আমি পার্লামেন্টে এরকম অনেক মানুষকে জানি, ওদিকে দেখেছি নীতিন গাডকারিজি এমন সুন্দর করে উনি বলতেন যে বিপক্ষ যদি চেঁচামেচিও করতো তারাও ভালো করে করতো। সুপ্রিয়া সুলে অত্যন্ত কড়া ভাষায় সরকারের সমালোচনা করতেন, সামনে সবাই বসে আছে, কিন্তু পুরো ব্যাপারটা এত এলিগেন্টলি করতেন যে ওই সময় কেউ চেঁচাতো না। তো সেটা তো করা যায়, তো সেটা করা যায়। তোমার টু বি হার্ড ইউ ডোন্ট নিড টু শাউট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি আমার যে কোনো ক্যাম্পেন দেখো, জিজ্ঞেস করো, চেঁচাই না, আমি চেঁচাতে পারিও না, গলা খারাপ হয়ে যায়। একটু গলা করে আমি ঠান্ডা মাথায় একটু যেগুলো আমি বলতে চাই সেগুলো বলার চেষ্টা করি। তুমি বাঙালির কথা বললে বিজেপি বাঙালি বিদ্বেষী। 12 বছর হয়ে গেল, একজন যে বাঙালি পার্টিটার জন্ম দিল, আপনি একজনকেও ভরসা করতে পারলেন না। বড় আমাদের কথা ছেড়ে দাও তুমি, স্বপন দাশগুপ্ত থেকে আরম্ভ করে কত শিক্ষিত সব মানুষ আছেন, তাদের মধ্যে একজনকে আপনি ভরসা করতে পারলেন না। কেউ যোগ্য নয়। তথাগত রায় এই ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে প্রথম উনি নিজাম প্যালেসে আমাকে পুরো জিনিসটা বুঝিয়ে দিয়েছিলেন যে কী কী হয়েছে, কোথায় কোথায় এম্বার্গো হয়েছে, কী কী জিনিস হয়েছে, বিকজ উনি মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। মানে বিজেপিতেও ভালো শিক্ষিত লোক প্রচুর। তুমি এখন তুমি দেখো না, যারা আমার সঙ্গে যারা ছিলেন সব তো ছিটকে এদিক ওদিক চলে গেছে। তুমি রাজ্যবর্ধন রাঠোর দেখো, তুমি মন্ত্রী হয়ে আছেন, কিন্তু ভেতরে গুঞ্জন শোনো, আজ গুনমান প্রেমে শোনো। যারা এসেছিলেন পরেশ রাওয়াল, গৌতম গম্ভীর সব ছেড়ে দিয়েছেন। যারা পলিটিক্সের বাইরে যাদের একটা পরিচয় আছে, সেটা বিরাটও হতে পারে আবার ছোটো হতে পারে। তো আমার জায়গায় যদি আমি খুব ছোটো হই, তারা বিজেপিতে বেশি দিন থাকতে পারবে না। শত্রুঘ্ন সিনহা দেখো, কীর্তি আজাদ দেখো, অ্যান্ড দে হ্যাভ অল লেফট উইথ আটার বিটারনেস। তো তুমি আমাকে সেই দলের বাইরে রাখছো কেন? আই অলসো লেফট উইথ আটার বিটারনেস। এবং পুরনো দলের বিরুদ্ধে হ্যাট্রিক করতে পারলে আই উইল ডেফিনেটলি ডু ইট। এই একই কথা বলে মিঠুন চক্রবর্তী তৃণমূল ছেড়েছে, পরে বিজেপি জয়েন করেছে, এবং মিঠুন চক্রবর্তী এখন নিজেকে নমস্য ব্যক্তিত্ব, কারণ অ্যাক্টিং সম্বন্ধে কোনো প্রশ্ন নেই। তিনি যখন প্রশ্নই ওঠে না। প্রজাপতি 2 দেখো, প্রজাপতি 1 দেখো, বাকি কি দেখবে না। কিন্তু দেখো মিঠুনদার উত্থানটা খুব ফ্যান্টাস্টিক। উনি সুভাষদার একদম রাইট হ্যান্ড ছিলেন। সুভাষদার সঙ্গে সিপিএমে উনি একদম মানে এমন একটা সময় ছিল যখন মিঠুনদা বললে মানে কি বলবো, অনেক ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারতো, সেরকম একটা জায়গায় ছিলেন। তারপরে উনি দিদির সঙ্গে ছিলেন, রাজ্যসভাতেও গেছেন দিদির হয়ে। তারপরে সেখান থেকে উনি বিজেপিতে গেছেন। বিজেপিতে আজকেই আমি শুনলাম উনি বলছেন যে আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে একটা ভোটও যেন বাইরে না পড়ে। তো সেটা তো পসিবল নয়। আগের বারই আমাদের স্টেজে দাঁড়িয়ে অনেক সময় মনে হতো যে এক ছবলে ছবিগুলো মুশকিল হবে। ফিল্মে খুব ভালো, বাট স্টেজে মুশকিল আছে, একটু অসুবিধে হতে পারে। তো যাই হোক, মিঠুনদা এক্সেলেন্ট অ্যাক্টার, খুব ভালো অ্যাক্টার। বাট আমার বন্ধুবান্ধবদের প্রতি কেউ যদি জিজ্ঞেস করে, যে অনেকে আছে যারা পলিটিক্সের প্রতি অত্যন্ত কি বলবো ভেরি অ্যাওয়্যার, সবটাই জানে, পুরো রীতিমতো চর্চা করে, তারাও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে পলিটিক্সে যাব কি, তা আমি না বলি। কিন্তু আমি না বলি, বিকজ এখানে যদি তোমায় থাকতে হয় কত কী যে সয়ে যেতে হয়, হ্যাঁ, ভালোবাসা হলে। তো সামটাইমস যে পাড়াতে যাদের জন্যে তুমি অনেকটা কাজ করলে, অনেক কিছু করার চেষ্টা করলে, মানে রাজনীতির ঊর্ধ্বে ওঠে, তাদেরও একটুও চক্ষু লজ্জা নেই। তারা পর মুহূর্তেই তুমি যেই ঘুরে গেলে, তারা তোমার পিঠে মানে দূর থেকে ওই ডার্ট মারতে পারলেই খুশি হয়। বাট সেটা তোমার ফিল্ডেও আছে, আমার ফিল্ডেও আছে, ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে, সব জায়গায় আছে। তো তোমাকে মেনে নিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, ওই ভাড়া করা ট্রোল 10,000 টাকা দিয়ে 25,000 ট্রোল কাজ করবে, আর তারা আমার ফেসবুকে এসে কিছু লিখবে, কমেন্টস বন্ধ থাকে। যা শেয়ার করছি দেখার হয় দেখো, না দেখা থাকলে দেখো না, অ্যাজ সিম্পল। তার মানে সত্যিটা নিতে পারো না? সত্যি মানে কমেন্ট বক্সে তো ভালো লোক ভালো কথাও লিখতে পারে। হ্যাঁ, তো তারা বঞ্চিত হচ্ছে, সমালোচনা হয়, তারা তো বঞ্চিত হচ্ছে।
সমালোচনা কেন হবে? আমি তো বলছি যে যারা ফিল্মের অ্যাক্ট্রেস, বিশেষ করে ফিমেল সিঙ্গার টিঙ্গার, তাদের তো কমেন্টস ডেফিনেটলি অফ রাখা উচিত। আরে তারা অলরেডি এস্টাবলিশ, দে আর অ্যাডোর্ড, মানুষ ভালোবাসে, তাদের বক্স অফিস ভালো, গান হিট হয়, কে তো মানে তাদের নিচে তুমি কমেন্টগুলো দেখো, ইয়াং যে সমস্ত বম্বের অ্যাক্ট্রেস আছে তারা নানারকম ফটোশ্যুটের ছবি দেয়, কমেন্টগুলো দেখো। আমি তো মনে করি যে তার কোনো দরকারই নেই। ওয়াই ডু ইউ নিড টু হ্যাভ দ্য কমেন্টস ওপেন? কার ভ্যালিডেশন দরকার তোমার? ওয়াই ডু নিড আ ভ্যালিডেশন? সমালোচনা সহ্য করতে পারো না মানে সমালোচনা করার একটা জায়গা তো থাকবে। সমালোচনা তো লোকে সামনাসামনিই করে, সামনাসামনিই তো করে। তুমি তো এক্ষুনি বললে যে প্রথম ইলেভেনের কথা বললে, সমালোচনা তো সামনাসামনিই করে। আমার সবচেয়ে বড় সমালোচক আমার ওয়াইফ, আমার বাবা, আগে মা ছিলেন, আর আমার বড় মেয়ে মারাত্মক রকমের গান শুনে বলে দেয় বাজে গান, হবে না কিছু। তো রেগে গেলে তো হবে না, কিছু করার নেই। কিন্তু ইডেন গার্ডেনে যদি ছাগল ঢুকে পড়ে তাহলে তো যারা খেলছে তাদেরকে খেলতে দিতে হবে, ছাগলটাকে তো বারো ফায়ার করতেই হবে না বাবা। ইডেন গার্ডেনে ছাগল ঢুকবে কেন? তেমনি আমার ফেসবুকটা আমার নিজের জায়গা, ওখানে আমি যা লিখছি, আমি যা শেয়ার করছি, তুমি ম্যাক্সিমাম বলতে পারো আমার পছন্দ হয়নি। তুমি নিজের পেজে লেখো না, যা খুশি লেখো না, ভাড়া করে রাখা হয়েছে তো লিখবে না, তুমি লিখতেই হবে, লেখো না। কিন্তু আমার পেজে যদি আমি মনে করি যে আমি এখানে ক্রিকেট খেলছি, তাহলে আমি ক্রিকেট খেলবো, ছাগল ঢুকতে দেবো না, গরুও ঢুকতে দেবো না। বাংলার রাজনীতির এখন অন্যতম বড় ইস্যু হচ্ছে জাতপাত, হিন্দু মুসলিম। 2021-এর পর থেকে এই গত 5 বছরে বিভেদটা প্রকট হয়ে উঠেছে এবং তার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে বিজেপি। বলছে যে তৃণমূল কংগ্রেস মুসলমান তোষণের রাজনীতি করে বলে আজকে জাতপাত এত বড় ইস্যু। দেখো, বাত নিকলেগি তো দূর তলক যায়গি। আমি তোমাকে আগেই বলেছি যে একটা ড্রেসিং রুমের খবর অন্য জায়গায় আমি বলি না। আমাকে জিজ্ঞেস করলেও আমি তো খবরই নই, আমি ইনফরমার নই, ধুরন্ধরের স্পাইও নই, কাজে আমি এসব বলি না। কেউ জিজ্ঞেস করার সাহসও পায় না, আই ডোন্ট ডু ইট। বাট দেখো, যেটা চোখের সামনে ঘটছে এখন, বিজেপির নেতারা, ধরো শুভেন্দু অধিকারী আমি বলছি, লেখা থাকে বিভিন্ন জায়গায় সনাতন প্রহরী। তুমি যখন সনাতন প্রহরী বলছো তখন তুমি বোঝাই যাচ্ছে তুমি বাঁশ শাবল বর্ষা নিয়ে তুমি ওয়েট করছো। প্রহরী যেসব জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকে, বর্ষা নিয়ে দাঁড়িয়ে থাকে, সনাতন ধর্মের বাইরে কিছু হলেই তুমি বর্ষা নিয়ে অ্যাটাক করবে, তাই তো হলো সনাতন প্রহরী। এবারে আমাদের দেশে দেখো, হিন্দু মুসলিম খ্রিশ্চান সব মিলে খিচুড়িটা হয়ে গেছে, এখন তুমি হঠাৎ যদি এসে বলো আমি ডাল আর চালটা আলাদা করব, পসিবল নয়। মারামারি লেগে যাবে, এভরি গলিতে মারামারি লেগে যাবে, এভরি গলিতে। এবং 21-এর পরে হিসেবটাই ওদের যে 70% মানুষ যে হিন্দু ভোটটা, সেটা কনসলিডেট করতে হবে, তাই তো। ওরা কিন্তু মুসলিম ভোটের কথা ভাবেই না, একদমই ভাবে না, যাই না ওসব পাড়াতে। তুমি একটুখানি প্লিজ, যদি তোমার ইচ্ছা হয়, না তুমি একটু প্লিজ দেখো, হ্যাঁ মুসলিম ভোটার তুমি একদম না, মুসলিম ভোটার যেখানে বেশি সেই বুথগুলোতে বিজেপি নেতারা করে কিনা, ক্যাম্পেন করে কিনা, সেটা একটা খুব ভালো ইন্টারেস্টিং একটা পরিসংখ্যান হতে পারে। একটু করো তো দেখি, বার করে দেখো তো যেতে হয় কি না। তো যাই হোক, সেই এখন এবারে যদি তুমি আলাদা করতে চাও, তাহলে ডাল আর চাল তো আলাদা করা যাবে না। তাহলে এইরকম ধরনের, আর সব জায়গাতে তারা এইরকম ধরনের কথা বলছেন, তা তুমি যদি এত উগ্র হিন্দুত্ব নিয়ে দেখো, আমরা যখন ছোটো ছিলাম না, তখন প্রবীণ তোগাডিয়া, অশোক সিংঘল, এদের রাজনীতি কিন্তু আমরা কেউ পছন্দ করতাম না। মানে স্কুল তখন, কলেজ বা তা একটু বড়ো হয়েছে যখন, কোনো দিন রাজনীতি করিনি, বাট এরা যে ধরনের কথা বলতো কারোরই আমাদের পছন্দ হয়নি। বাবরি মসজিদ ভেঙে দেওয়া, আমার মনে হয় না তো আমাদের যে কারোর কোনো জায়গাতে কোথাও পছন্দ হয়েছে বলে, কোথাও ওটা ঠিক মনে হয়েছে বলে, অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু এইসবের মধ্যে যায় না, কমপ্লিটলি যায় না। তো তুমি অন্য জায়গায় কী করছো সেটা আলাদা কথা। পশ্চিমবঙ্গে কিন্তু এই রাজনীতি চলবে না, আগেও চলেনি, পরেও চলবে না। তৃণমূল কংগ্রেসের অনেক দোষগুণ থাকতে পারে, কিন্তু আপনি মিডিয়ায় এমনভাবে কন্ট্রোল করে নিয়েছেন যে সারাক্ষণ খালি সকাল থেকে বিকেলে, তুমি একদিনও দেখেছো যে এখানে ইনফোসিসের বিরাট বড় কারখানা তৈরি হয়েছে, দেখিয়েছে টিভিতে? বেঙ্গল সিলিকন ভ্যালি পুরো জায়গাটা, এভরিথিং ইজ কমপ্লিটলি, সব জায়গায় কাজ শুরু হয়েছে, দেখিয়েছে। 41টা কোম্পানি নিচ্ছে, তার মধ্যে 38টা কোম্পানি ওখানে মানে কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে, 4টে অলরেডি ফাংশনাল। কোথাও দেখিয়েছে যে TCS 50,000 কর্মী পশ্চিমবঙ্গে কাজ করছে। গ্লোবাল ফাউন্ড্রিতে আমরা কতটা জায়গা আইটি থেকে দিতে পেরেছি, যেখানে ওরা এত বড়, সেখানে আমি গিয়ে মানে সবই তো ডকুমেন্টেড, সব জায়গাতেই ফেসবুক টুইটারে দেওয়া আছে। তো কোনো দিন দেখেছো তুমি জানো কি এগুলো? দেখা হয়নি। আমাদের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তুমি অনেকগুলো কারিকুলাম আছে যেখানে ফ্রিতে তোমার ডিপ্লোমা কোচিং করানো হয়, এবং
সরকারি সার্টিফিকেটও দেওয়া হয়, সরকারি সার্টিফিকেট দেওয়া হয়। এবং যদি কোনো কোম্পানি তাদের কাছে এসে বলে, এই যে ধরো একটা বলে স্কিল গ্যাপ, অর্থাৎ তোমার টপেতে অনেক ইয়ে রয়েছে, আইআইটি, আইআইএম সব টপ দিকে রয়েছে, কিন্তু তার নিচে তো তোমার আরও কর্মী তো দরকার, তারা সবাই তো আইআইটির হতে পারে না, ডাউন দ্য পিরামিড বিভিন্ন রকমের লোক চাই। এই স্কিল গ্যাপটা ভরার জন্য টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তোমার আলাদা আলাদা কারিকুলাম আছে। এবারে যদি তুমি একটা বড় কোম্পানি হও, তুমি যদি গিয়ে বলো যে এই পার্টিকুলার কারিকুলামে আমাদের এতগুলো একে আপনাকে ট্রেনিং করতে হবে, ফ্রিতে করে দেওয়া হবে। একটাই শর্ত সরকারের থেকে থাকে যে যাদেরকে আমরা ফ্রিতে ট্রেনিং দেবো, আপনি যাদেরকে পাঠাচ্ছেন তার মধ্যে 50%কে কিন্তু আপনাকে পার্মানেন্ট হিসেবে অ্যাবজর্ভ করতে হবে। আই থিঙ্ক ইটস এ গ্রেট থিং। ট্রাম্প, এটা কার উদ্যোগ ছিল? মুখ্যমন্ত্রীর দপ্তরের টেকনিক্যাল এডুকেশনের হচ্ছে তো অবভিয়াসলি মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বহু বছর ধরে চলছে। তুমি কোনোদিন শুনেছো, কোনো টেলিভিশনে দেখেছো যে গুড নিউজ বলে এটা দেখানো হয়? কোনোদিন দেখেছো? দেখতেই পাবে না। তুমি আইটিতে যতদিন কাজ করলে মন্ত্রী হিসেবে, হ্যাঁ, কোন টেবিলে কোন ফাইল পড়েছে সেটা অবধি আমি জানতাম। জিজ্ঞেস করে দেখো, ডাইরেক্টলি ফোন করতাম। ওই একজনকে বলবো তোমাকে ফোনটা দেবো, এই ওকে ধরিয়ে দে, তোমাকে কোনো দিন বলে দেখেছো? কোনো দিন আমার সেক্রেটারি বলেছে ধরিয়ে দে? না, করিনি। যাকে ধরবার না, খ্যাঁক করে ধরেছি, অফিসে গিয়ে ধরেছি। সেটা ইস্টওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও করেছি, আবার এখানেও করেছি। তো আমার স্বপ্ন ছিল যে আমি সম্পূর্ণভাবে গানে ফিরে যাব। তো সেখানে পলিটিক্স থেকেই 10-12 বছর সরে যেতে চেয়েছিলাম। তো সেখানে আমাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া, 24 ঘন্টা তো কেউ গান গায় না। তো ঠিক আছে, খুব ভালো, আই উইল বি ইন গুড কোম্পানি। ভালো ভালো মানুষ এবারে গেছেন। তো আই উইল বি এবল টু অবভিয়াসলি আউট অফ গ্র্যাটিটিউড, আউট অফ দ্য ফ্যাক্ট দ্যাট এই একটা ব্যাক টু পার্লামেন্ট, যেটা আমি ওখানে দেখলাম, যেটা যেদিন আমি ওথ নিতে গেলাম বা তার আগে কাগজপত্র করতে গেলাম, আই গট আ ভেরি গুড ওয়ার্ম রেসপন্স ইন দ্য পার্লামেন্ট ফ্রম দ্য পার্লামেন্ট স্টাফ। ওদের জন্য গানের প্রোগ্রাম করে দিয়েছি, বালাগি টেডিয়ামে করে দিয়েছি। তো সুপার, একদিনে সমস্ত কাগজপত্র সব কিছু করে দিল। নতুন পার্লামেন্টের বিল্ডিং ভালো লাগলো? নতুন পার্লামেন্ট বিল্ডিং, আমি আমার তো এক্স পার্লামেন্টারিয়ান কার্ড ছিল, বাট আই হ্যাড প্রমিস টু মাই সেলফ যে আমি কোনোদিন দেখতে যাব না নতুন পার্লামেন্ট, কারণ পুরো প্ল্যানিংটা তো আমি থাকাকালীনই হয়েছে, দেখতে যাব না। যদি কখনো ঢুকতে পারি অ্যাজ আ এমপি তাহলে যাব। কখনো বলেছিলে মমতা ব্যানার্জি? কোনো দিন বলিনি, জিজ্ঞেস করো। সেই জন্য তো বলছি, উনি আমাকে বলেছেন, তোমাকে তো আমি একটা হিন্ট দিয়েছিলাম। ওয়েন আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি ওনাকে মেসেজ করলাম যে দিস ইজ লাইক মানে আমি ভাবতেই পারছি না। বা যখন আমাকে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক যখন আমাকে ফোন করে বলেছিল যে 15 মিনিটের মধ্যে নাম অ্যানাউন্স হবে, তুমি যেখানে যাচ্ছ চলে এসো ক্যালকাটাতে, 15 মিনিটের মধ্যে তোমার অ্যানাউন্স হবে। আই ওয়াজ অ্যাবসলিউটলি মানে ফ্ল্যাবারগাস্টেড। অত মানে একটা মিনিমাম লজ্জা তো থাকবে। আমি 3 বছর হলো একটা পার্টিতে এসেছি, আমি কখনো বলতে পারি যে আমাকে রাজ্যসভার সিট দিন? হয় নাকি এবার? এটা হয় নাকি? এখন তোমার জীবন আর মৃত্যু, তার মাঝখানটা হচ্ছে তুমি যদি সারা জীবন এটা লোকে কি বলবে বলে জীবন কাটাও, তাহলে লোকে কি বলবে শোনো না, চারদিকে গিয়ে সত্যটা যেটা সত্য সেটা সত্যিই থাকবে। सच घटे या बढ़े तो सच ना रहे, झूठ की कोई इम्तिहान ही नहीं है। হিন্দি বুঝলে? অর্থাৎ যেটা সত্যি সেটা ওইটুকুনি। গাভাস্কার 34টা সেঞ্চুরি করেছিলেন তো, ঠিক আছে। ব্র্যাডম্যান 52টা টেস্ট খেলেছিলেন, 80টা ইনিংস, তার মধ্যে 10 বার নট আউট ছিলেন, 9,996 রান করেছিলেন, 4 রান ছিল না। সেই জন্য যেহেতু 80 বারের মধ্যে উনি 10 বার নট আউট ছিলেন, যেহেতু 70 দিয়ে ভাগ করা হয়েছিল, 9,996, 99.94, এটা হচ্ছে সত্য। এবার তুমি ওটা 99.95 যদি করো, ভুল হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। তো মিথ্যেটা যেখানে খুশি, গল্পের গরু, মিথ্যের গরু যেখানে খুশি উঠিয়ে দাও। গরুর দুধে সোনা পেয়ে যাবে, অনেক কিছু হবে। দিলীপ দাকে মিস করো? দিলীপ দার সঙ্গে আমি কোনো রকম দেখা হলে সৌজন্য মনে, বাট আমার ছেড়ে দাও, মিস কেন করতে যাবো? আমার প্রেমিকা না আমার ফ্যামিলি, মিস কেন করতে যাবো? মিস কোনো প্রশ্ন নেই। বাট দেখা হলে আমি কখনো উনি যেগুলো মানে কী বলবো, যেগুলো আমার মনে হয়েছে উনি অত্যন্ত অন্যায় করেছেন আমার আসানসোলের সংগঠন নিয়ে, আমি সেই নিয়ে কোনো নেগেটিভিটি রাখিনি। যেখানে দেখা হয়, উনিও আমার বাবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলেছেন, নমস্কার করেছেন, কথা বলেছেন। আমিও মানে পাবলিক জায়গায় দেখা হলে, বিয়ে বাড়িতে, আমিও সৌজন্য বিনিময় সম্পূর্ণভাবে করেছি। কিন্তু রাজনীতির ময়দানে লড়াই হবে, সেটা তো একটা থাকবে। রাহুল সিনহা রাজ্যসভায় গেল তোমার সঙ্গে, একই সঙ্গে,
তুমি রাহুল সিনহার সাথে কাজ করেছো এবং রাহুল সিনহাকে এখানেও যখন উনি পেপার জমা দিতে যাচ্ছিলেন নমিনেশন, তখন উনি বেরোচ্ছেন, আমি ঢুকছি, আমি কনগ্রাচুলেশনস বলেছি। কারণ আমি যখন বিজেপিতে জয়েন করেছিলাম উনি তখন প্রেসিডেন্ট ছিলেন, এবং যখন বাপিদা উত্তরপাড়া মানে এই শ্রীরামপুরে দাঁড়াবে বলে ফাইনাল হয়ে গেছিলো, তখন আমি যেহেতু শ্রীরামপুর কলেজে পড়েছি, উত্তরপাড়ার ছেলে, তো একটা হয়েছিল যে আমি শ্রীরামপুরটা কেন লড়বো না, ওটা আমার হোম গ্রাউন্ড। তো তাহলে বাপিদাকে আসানসোলে লড়তে হতো, দুটোই ছিল। তো বাপিদা আমায় নিজে রাত্রিবেলা বৌদি ফোন করলেন যে অত দূরে দাদার পক্ষে যাওয়া সম্ভব না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি লড়ো তোমার নিজের জায়গা। আমি বলেছিলাম যে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি শ্রীরামপুর লড়ুন, আমি আসানসোলেই লড়বো। আমি তো বলেই দিয়েছিলাম আগে যে সেঞ্চুরি করবো, তো অ্যাওয়ে গ্রাউন্ড থেকে করবো। তো এর মধ্যে তো হিপোক্রেসি নেই, তো বলেছিলাম আমি। সেই সময়তে রাহুল সিনহাই কিন্তু আমাকে বলেছিলেন যে তুমি আসানসোল থেকে, তাহলে আসানসোলটায় তো লড়ো, যা করার আমরা করবো। তো রাহুল সিনহার সঙ্গে ওখানেও দেখা হয়েছে, কিন্তু আদারওয়াইজ দেখো, আমি বলবো যে রাহুল সিনহার প্রতি দল সদয় হয়েছে, কারণ উনি একবারও ভোটে জিততে পারেননি, অনেকবার দাঁড়িয়েছেন, ডবল ফিগারের বেশি বোধহয়, কতবার হবে, 12-13 বার হবে, 11-12 বার হবে, যাই হোক, দাঁড়িয়ে যেতেননি, কিন্তু সার্ভিস দিয়েছেন, দল ভেবেছে ওটাই একমাত্র উপায়, তো ঠিক করেছে, আমার কোনো বক্তব্য নেই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি রাজনীতির থেকে একটু তুমি গানের দিকে বেশি মনোযোগ দিচ্ছ, তুমি বলছিলে রাজনীতি তোমার কাজ না, না রাজনীতি বলো না, আমি রাজনীতিতে আমি কোনো মনোযোগ দিই না, কে কোথায় কী বলছে, কী করছে, কোথায় কী ইকুয়েশন তৈরি হচ্ছে, কোনো দিই না। কিন্তু যে কাজটা আমাকে দেওয়া হয় সেটা আমি পুরোটাই করার চেষ্টা করি। কাজেই যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, রীতিমতো পড়াশোনা করেই যাবো। তোমার না 10 বছর তো ফোকাস ওখানে ছিল, এখন যখন এই এক্সট্রা রেসপন্সিবিলিটি, আমি তোমাকে আগেই বললাম 24 ঘন্টা তো আর কেউ গান করে না, বাকি সময়টা নেটফ্লিক্স দেখতাম, অ্যামাজন দেখতাম, সিনেমা দেখতাম, এইসব করতাম, তার জায়গায় এটা এসছে। আমার বউ কী বাকি চালাও করেছে, খাটের পাশে এত বড় একটা টেবিল আছে, তাতে চাকা লাগানো আছে, তার মধ্যে আমার যত কাগজপত্র ফাইল সব থাকে, ছোট্ট আলো আছে, রাত্রিবেলা জ্বালিয়ে ওরা ঘুমিয়ে পড়লে, মেয়ে ভোরে স্কুলে যায় ঘুমিয়ে পড়লে, আমি ওগুলো মাঝে মাঝে ওগুলো দেখি, করি, তো অ্যালাউ করেছে, তো সেগুলো করতে হবে আমাকে। কিন্তু মানে তোমার গানের জগতে অরিজিৎ সিং এই পলিটিক্সের কারণে না আবার সেই মানে গল্পের গরুকে গাছে তুলছো, একটা গুণী আর্টিস্ট, ওরকম আর্টিস্ট আমাদের দেশে খুব কম জন্মেছে, এত ভার্সাটাইল। তুমি নিজেকে একটা গান যদি কম্পোজ করো, তাহলে তোমার মনে হয় এটা আমি নিজে গাইবো না, এটা ওকে দিয়ে গাবো, ইজ সো গুড। তো সেক্ষেত্রে ও যখন একটা রিটায়ারমেন্ট বলেছে, কে তোমাকে বলেছে পলিটিক্সের কারণে, কে ওর সঙ্গে পলিটিক্স করবে? এভরি সং হি ইজ সিঙ্গিং, ওর যা গান এখনও রেকর্ড করা আছে, আগামী 1.5-2 বছর চলে যাবে। তো কিসের পলিটিক্স? ওর সঙ্গে কে পলিটিক্স করবে? না কিসের পলিটিক্স? কোনো পলিটিক্স নেই, কিচ্ছু পলিটিক্স নেই। অরিজিৎ সিং মনে করেছে যে ও এখন একটা ব্রেক নিতে চায়, একটা ইন্টেলিজেন্ট আর্টিস্ট কী করে, কী সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা যে ধৈর্য ধরতে হবে। তো মানুষকে ভুল বোঝার তারা খরানো যেমন দরকার নেই, একটু টাইম দিতে হবে তাকে বোঝার জন্য। তুমি বলেছো বলিউডেও পলিটিক্স রয়েছে, সব জায়গায় আছে, নিশ্চয়ই আছে, সেটাই বলছি, কিন্তু সেটা অরিজিৎ সিংয়ের রিটায়ারমেন্টের সঙ্গে কানেক্ট করতে হবে তার তো কোনো মানে নেই। সব জায়গায় আছে, ক্যাম্প আছে, আছে, গোষ্ঠী আছে, পলিটিক্সেও আছে, এখানেও আছে, বিজনেস ওয়ার্ল্ডেও আছে, সব জায়গাতেই আছে। তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি জানো, বলিউড জানো, তুমি বাংলা সিনেমায় অভিনয় করেছো, একাধিক সিনেমা অভিনয় করেছো। বাংলা সিনেমার জগতে যা চলছে, তোমার দলেরই 2 নেতা মুখোমুখি, একজন সাংসদ, একজন মন্ত্রীর ভাই মুখোমুখি হয়ে যা চলছে, তুমি কিভাবে দেখো? তুমি শুরু থেকেই বলছো রাজনীতি। এক্ষেত্রে আমি একজন আর্টিস্ট হিসেবে বলবো যে অনেক প্রবলেম আছে, সেগুলো ডেফিনেটলি টেকনিশিয়ানদের স্বার্থে, আর্টিস্টদের স্বার্থে ইমিডিয়েটলি তাতে মলম লাগানো উচিত। যেটা দেব বলেছে, আমি দেব কারোর এগেনস্টে বলেছে, কি বলেছে আমি সেখানে যাচ্ছি না। অ্যাজ আ আর্টিস্ট হিসেবে সেই সত্তা থেকে আমি বলবো যে ডেফিনেটলি প্রবলেম আছে, সেগুলো সলভ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। তোমার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে যে বাংলার জন্য কিছু করা? নদী আসলে ব্রিজ দেখতে পাবে, যদি নদী না আসে ব্রিজ হবে না, যদি নদী আসে ব্রিজ তৈরি করব, দেখবে, না পারলে করব না, ক্রস করতে পারবো না। এখন তো রোজ ব্রিজ দিয়ে আমি এদিকে কলকাতায় আসি, আবার ব্রিজে করে হাওড়ায় চলে যাই, রোজ ব্রিজ দিয়ে এদিক ওদিক আসি, কাজে ওটা আমার মনে আরও বসে গেছে, যখনই নদী আসবে ব্রিজে উঠতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিছু জিনিস লাইফে সিম্পল রাখাই ভালো, খুব বেশি গাঢ় পলিটিশিয়ান, খুব বুঝি মাতব্বর না হয় ভালো। পরিষ্কার বলেছি যে ভাই, আমি যদি ভালো কাজ করে থাকি, আমি টিমে আমাকে যদি তুমি রাখো, কোচের যদি পছন্দ না হয় টিম ছেড়ে দেবো, সিম্পল ব্যাপার। এটা যদি কিছু লোকের ভালো না লাগে, বয়ে গেছে, আই ডোন্ট কেয়ার, আই অ্যাবসলিউটলি ডোন্ট কেয়ার। বিশ্বাস করো, আরে বাবা, আমি যখন বলছি আমি 32 তোমার দল ছেড়েছি, তোমাদের নিশ্চয়ই কোনো জায়গায় খারাপ লাগছে,
কোথাও মনে হচ্ছে যে থাকলে ভালো হতো, কিছুটা নিশ্চয়ই মনে হচ্ছে, নাহলে আমাকে করার দরকারটা কী আছে, নাহলে আমার পেছনে ট্রোল লাগানোর দরকার কী আছে। তো আমার খুশি, আমি তো আনন্দে কাজ করছি ভাই। আমি তো তোমার পিছনে ইন্টেনশনালি ট্রোলারদের তো তুমি দিয়ে দেখলেই বুঝতে পারবে, সব প্রায় সমস্ত লকড অ্যাকাউন্ট, অদ্ভুত অদ্ভুত নাম, লেখা দেখলেই তুমি বুঝতে পারছি। আরে আমি তো সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আমার গাড়ির কাঁচও কালো নয়। তুমি আর সিম্পল জিনিস বলো না, রাস্তাঘাটে যদি আমাকে গালাগালি খেতে হতো, আমার গাড়ির কাঁচটা তো কালো হতো। উই হ্যাভ টু টক লজিক, এটা তো পলিটিক্স নয়। আমার গাড়ির কাঁচটা তো কালো হতো, আমি গাড়ির কাঁচও কালো করিনি, বিকজ রাস্তাঘাটে যারা পাশে দেখে স্কুটারে, তারা হাত নাড়ে। দাদা এত গান আমি পোস্ট করি, পরপর গান বেরোচ্ছে। আশাজি মারা গেলেন, কী করে জানবো? ওটা তার 2 দিন আগে আমার ওইটা বেরিয়েছে গানটা, ইন্তেহা হোগা ইন্তজার কি। আমি ইনস্টাগ্রামে লিখেছি, দিদি ক্ষমা করে দেবেন, আপনার ভয়েসটা, অরিজিনাল ভয়েসটা ইউজ না করলে এই গানটার মধ্যে ওই তড়কাটা আসতো না, ম্যাজিক হতো না। কারণ উনি রিমিক্স করাটা পছন্দ করতেন না। তো সেই জন্য আমি হাত জোর করে দেখি, তার 2 দিন বাদে ওনাকে গিয়ে গানটা শোনার আগে যে উনি এভাবে চলে যাবেন, আই রিয়েলি ডিড নট, মানে এটা ভাবাই জানি। ইট হ্যাপেন্স টু বি দ্য লাস্ট, ওনার অরিজিনাল ভয়েসে রিলিজ হওয়া শেষ গান। তো জাস্ট 2 দিন আগে বেরিয়েছে। তো তোমার এই গানের জন্য লোকে বলে, এই 1-2 দিন ধরে আমার একটা উৎসবের রাত্রি বলে একটা রবীন্দ্রম ছেলের একটা OTT ফিল্ম আসছে। এই কত দিকে রাস্তায় দাঁড়ালে কেউ হয়তো স্কুটার পাশে দাঁড়ালো, অনেক সময় আমার একটা আমার লক্ষ্য আছে, যেখানে আমি দেখেছি স্কুটারে 2 জন আছে, 3 জন আছে, আমি সবসময় হেলমেটের কথা বলি, কি যে বিবি সে করে প্যার ও হেলমেট সে কেসে করে ইনকার। আমি বলি, দেখি হাজব্যান্ড পড়েছে, ওয়াইফের মাথায় হেলমেট নেই, বা ছোটো মাঝখানে 2টো বাচ্চা রয়েছে, তাদের মাথায় হেলমেট নেই। এটা আমার একটা ইয়ে, যে যেখানে পারি, অনেকে হয়তো রেগেও যায়, আপনার কী এসে যাচ্ছে, আর তবুও আমি বলি যে ভালোর জন্য বললাম, বাকি আপনার ব্যাপার। গাড়িটা কাঁচটা তো কালো করে দিতাম রে বাবা, যেন আমার গালাগালি খেতে হতো। গাড়ির কাঁচ ক্লিয়ার রেখেছি কেন? লোকে দেখতে পায়, ভালো বলে, হাত নাড়ে, হ্যাঁ, সিগনালে দাঁড়ালে ভালো কথা বলে, তাহলে আমি কেন, আমার হোয়াট ইজ মাই প্রবলেম? আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। আমরা একদম শেষে, অনেকক্ষণ আগেই শেষে চলে গেছি, শেষ হয়ে গেছে, তুমি শেষ করছো না। বাবুল সুপ্রিয় 1 ঘন্টা ধরে একটা পডকাস্টে শুধু কথা বলে গেল। হ্যাঁ, গান গাইলো না কেন? না গান গাইতে আমি গানের জন্য আলাদা একটা করো, আমি গান বলছি না। না ওইটাই তো B1 আর B2। B1 তুমি পলিটিক্স চেয়েছিলে, আমি তোমায় দিয়েছি, ভরপুর দিয়েছি, ঠিক আছে। B2টা তোমার জন্য আলাদা একটা B2 প্রোগ্রাম করতে হবে। এটা পার্ট 1, পার্ট 2 করবে, শুধু গান করো। লাস্ট রিলিজের একটা লাইন গাইবে তুমি, যেটা আমার খুব ফেভারিট গান। 6 বছর বয়স থেকে ব্যান্ডেলের আমার পিসির ঘরে বড় বড় লম্বা লম্বা গারদ ছিল, যেটাকে বলে লোহার রড, সেইটা ধরে আমি 2টো গান গাইতাম, একটা হিন্দি একটা বাংলা। বাংলাটা ছিল, শুনো শুনো গো সবে শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বর্ণন, এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে, আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন বেনু বাজাতো বনে, আমারে দাঁড়া রাখি করিত পশু পাখি, তখন বাজাতো বেনু নিজেরই মনে। এটা গাইতাম। আর একটা গান ছিল, বাবা সাইকেল কিনে দিয়েছিল। আমি সারাবি ছবিটা তখন দেখেছিলাম চন্দননগরে, আমাদের চুঁচড়োতে কৈরি রূপালী 2টো সিনেমা হল ছিল, তার মধ্যে একটাতে দেখেছিলাম। তো তার ঠিক পরেই সাইকেলটা রোজ সকালে আমি পালিশ করতাম, রোজ সকালে পড়ার আগে সাইকেল করে ধুয়ে পালিশ করে তারপর আমি পড়তে বসতাম। হ্যাঁ, সাইকেল ছিল, ক্লাস 8 তখন আমি ওই গানটা, এই যেটা হিন্দি যেটা বলছি, ইন্তহা হো গই ইন্তজার কি, आई ना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतज़ार की। तो इंतहा हो गई इंतज़ार की, জীবনে অনেক ইন্তজার করতে হয়, তার ইমতেহানও দিতে হয়। তো এটা ছোটোবেলায় গাইতাম, ওই গানটাই আমাকে করতে হলো, ওটাই করলাম আর কি। আমাকে সারেগামা বললো যে এই গানটা করো, এটা ঠিক ডান্স গান তো নয়, তো ডিফারেন্টলি করা হয়েছে। তো এখন অবধি তো লোকের ভালো লাগছে। লেটস সি, এখন নন ফিল্ম গান চটপট মানুষের কাছে পৌঁছানো খুব মুশকিল। তোমাকে উল্টোপাল্টা কিছু করতে হবে, রিলে এমন কিছু করতে হবে উটপাটাং, সেটা লোকের সঙ্গে সঙ্গে দেখবে। তো সেরকম তো আমি কিছু করতে পারি না। তো দেখা যাক, আস্তে আস্তে বাড়বে, লোকে ভালো বলছে, বন্ধুবান্ধব কলিগ সবাইকে পাঠিয়েছি, সিঙ্গাররা বম্বেতে।
ইট উইল গ্রো। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ কিছুই বলবো না। তুমি যে আমাকে খালি গল্পের গরুকে গাছে তুলো, ব্যাস এইটা হচ্ছে ব্যাপার। তুমি আমার কথায় এসছো, আর এমনভাবে এডিট করো না যাতে B1টাকে হিট করাতে গেলে তোমাকে ব্রেকিং নিউজ বানাতে গিয়ে এমন এমন হেডিং বানাতে হয় কেটে কুটে, যেগুলো কন্ট্রোভার্সিয়াল। তো অ্যাট্রাকটিভ হবে। কন্ট্রোভার্সিয়াল নয়, অ্যাট্রাকটিভ হোক না, না, অ্যাট্রাকটিভ হোক না, ওয়াই কন্ট্রোভার্সিয়াল? তাহলে তো আবার তুমি যে একই রকম হয়ে গেলে। ওয়াই কন্ট্রোভার্সিয়াল? মেক ইট ইন্টারেস্টিং সামথিং। তবে আমরা উনি কেন দিয়ে শেষ করো, ডট ডট দিয়ে শেষ করো। আমরা ওয়াই কন্ট্রোভার্সিয়াল? ইলেকশন হয়ে যাক, তারপরে গান নিয়ে সে নিশ্চয়ই সে হোক না, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার একটা বিরাট বড় ক্যারিয়ার, গায়কের মানে গায়িকার বিরাট বড় ক্যারিয়ার, তার মধ্যে তুমি সব গান ছেড়ে দিলে, সব ছেড়ে দিলে, তুমি খালি জিজ্ঞেস করলে যে চলিকে পিছে কে আয় আপনি কেন গাইলেন? ওটা তো সমীপ ভট্টাচার্য। সেটা ঠিক নয়। তেমনি তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম, তা তোমাকে এর মধ্যে থেকে তোমার টিআরপি বাড়বে বলে একটা কন্ট্রোভার্সিয়াল লাইনে এডিং করতে হবে? হয় ডাইরেক্ট বলছি, না করে দেখাও, ওটা না করে তোমার প্রোগ্রামটা হিট করিয়ে দেখাও, তাহলে বুঝবে যে সমীর সেনগুপ্ত দুটো সারনেম। আচ্ছা, আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের যদি এই পডকাস্ট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব তো কেটে উড়িয়ে দেবে না, কিচ্ছু কাটবো না। তুমি দেখো, ছাড়ো তো, তুমি দেখো, সব কেটে वो नहीं फिर वजह क्या हुई इंतजार की